স্টার্টিং উইথ দিস থিংস রিজনিং। রিজনিং হচ্ছে একটা হিউজ জায়গা বাবু। রিজনিং এখন মনে করো এসএসসি বা রেলের পরীক্ষায় রিজনিং এর একটা বিশাল জায়গা আছে। মানে রেলের পরীক্ষায় অঙ্ক থেকে রিজনিং বেশি ইম্পর্টেন্ট, মানে তোমার নাম্বারের দিক থেকে। তুমি রেলের গ্রুপ ডি পরীক্ষা জানো আসছে যে, রেলের একটা গ্রুপ ডি পরীক্ষা আসছে জানো, লেভেল ওয়ানের পরীক্ষা, ওখানে কিন্তু অঙ্ক থেকে রিজনিং বেশি আছে। ব্যাংকের পরীক্ষা বলো, যা পরীক্ষা, পুলিশের পরীক্ষা বলো, যে পরীক্ষায় পাও না কেন, রিজনিং একটা চ্যাপ্টার, মানে একটা সাবজেক্ট। এখান থেকে অঙ্ক যতটা থাকে রিজনিং ততটাই থাকে, সেম থাকে। রিজনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাইক প্রথমে আগে জানতে হবে যে রিজনিং কত প্রকারের হয়। আমরা পুরো ইনডেপথে রিজনিং পড়ে, আমি আবার বলছি, আমরা না একদম বেসিক থেকে স্টার্ট করি, কিন্তু না একদম অ্যাডভান্স লেভেল অব্দি করাই। মানে যাতে গিয়ে আমি তোমাকে ব্যাংকের রিজনিংও করিয়ে দেবো। মানে আমি যদি তোকে বলি, দেখো এসএসসি রিজনিং এরকম গোল গোল আছে, যে জানো এগুলো, যে একটা সার্কেলের চারিদিকে লোকজন বসে আছে, এগুলো আসে পরীক্ষাতে। পরে কথা বলবো। এটা এসএসসি তেও আছে, এটা ব্যাংকিং এও আছে। ব্যাংকিং লেভেলের সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট করে যদি তুমি এসএসসির পরীক্ষা দিতে যাও, তাহলে তোমার জল আর ভাত মনে হবে। আমি এটাই বলতে চাইছি। মানে যারা মনে করো আগে কি আসতো, আগে না রিজনিং এ কিচ্ছু আসতো না। লুডো ছক্কা, তো মিরর ইমেজ, এগুলো আসতো, যে উল্টে গেলে কেমন লাগবে, মানে এল এরকম আছে, এখানে মিরর লাগলাম তাহলে এলটা এরকম হয়ে যাবে দেখতে। দিস আর সো ইজি থিংস, এটার জন্য কোনো কোচিং সেন্টারে পড়ার দরকার হয় না এখন। সেই জন্য আস্তে আস্তে করে রিজনিংটা সবাই পারতো। মানে জিআই যেটাকে বলে, জেনারেল ইন্টেলিজেন্স, তো সেটাতে মোটামুটি তুমি যদি একটু যদি দেখে যাও না 2-4 দিন, তাতেও তুমি আগে 25-20 পেয়ে যেতে, কিন্তু এখন পাবে না। এখন তুমি পাবে না এত নাম্বার। তার কারণ হচ্ছে এখন প্রচুর ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে, অনেক কঠিন কঠিন সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দেয়। তোমাকে এরকম বলবে একটা ফ্লোর আছে, এই ফ্লোরের মধ্যে 7 জন থাকে, উপর নিচে একজন উপর তার নিচে বসে, এগুলো দিয়ে কোশ্চেন ভরে থাকে। সেটার জন্য তোমাকে অবশ্যই ভালো কঠিনতম কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে হবে। যদি তুমি সহজ সহজ কোশ্চেন করে গিয়ে যাও, এগুলো গিয়ে পরীক্ষা হলে গিয়ে একটু কঠিন কোশ্চেন চলে আসলে বোকা হয়ে যাবে। সেজন্য আমরা হাইস্ট লেভেল অব্দি করাই। আবার বলছি, আমরা ব্যাংকিং লেভেল অব্দি প্র্যাকটিস করিয়ে দিই। মানে তুমি যদি এখানে রিজনিং পড়ো, তাহলে তোমার মোটামুটি ব্যাংকের রিজনিং অব্দি রেডি হয়ে থাকবে। ওখানেও আসে, এখানেও আসে। তো ব্যাংকের রিজনিং অনেক কঠিন। মানে যদি তুমি একটু আলোচনা করো কারোর সাথে, জানতে পারবে ব্যাংকের রিজনিং এসএসসি রিজনিং এ 100 গুণ কঠিন। কিন্তু আমরা ওই ওই লেভেল অব্দি যাই যাতে কি এসএসসি তে গিয়ে তোমার ইজি লাগে পরীক্ষাটা। বুঝতে পেরেছো? তো রিজনিং এ কি কি ভাগ আছে, রিজনিং এর দুটো ভাগ আছে, মেইনলি তিনটে ভাগ আছে, সবাই দুটোই বলে। একটা ভার্বাল, আরেকটা হচ্ছে নন ভার্বাল, আরেকটা ভাগ হয় যেটাকে বলে অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল রিজনিং, একটা ভার্বাল, একটা নন ভার্বাল, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল রিজনিং। নামেই উত্তর হয়, সব জানতে হবে। শুধু পড়া শুরু করে দিলাম, বই খাতা কিনে একটা একটা করে চ্যাপ্টার ধরে নিলাম আর পড়তে আরম্ভ করে দিলাম, কি সিলেবাস আছে কি না, কি কি বৃত্তান্ত, ওই সম্বন্ধে জানি না। অনেকে জিজ্ঞেস করলে বলতেই পারবে না হোয়াট ইজ রিজনিং। কে বলতে পারবে আমাকে রিজনিং মানে? এনিওয়ান? চেষ্টা করো কেউ একজন। আমরা পড়ে তো নিচ্ছি, সবাই জানি রিজনিং এর পরীক্ষা হয়, কিন্তু আমরা রিজনিং মানেই জানি না। রিজন মানে কি বাবু? কারণ, মানে যুক্তি। রিজনিং মানে অ্যাকচুয়ালি পুরো নামটা কিন্তু রিজনিং না, এই পুরো নাম হচ্ছে লজিক্যাল রিজনিং। মানে যে কোনো কিছু লজিক দিয়ে তার কারণকে ব্যাখ্যা করা, মানে সবকিছুর পিছনে এখানে লজিক খুঁজতে হবে তোমাকে। এই জন্য এটাকে কি বলে? লজিক্যাল রিজনিং। প্রত্যেকটা চ্যাপ্টার, যেমন ম্যাথ বলে কোনো সাবজেক্ট নেই বাবু। এই যে তোমরা সরকার যে আমাকে ফোন করে যে স্যার ম্যাথে আমি খুব উইক, আমাকে ম্যাথকে একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স করে দিন, ম্যাথ বলে কোনো সাবজেক্ট নাই। দি সাবজেক্ট ইজ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। কেন বলে? এগুলো জানতে হবে তোমাকে। তুমি বলবে এগুলো জেনে আমি কি করবো? আমার পরীক্ষা থেকে থোড়াই আসবে যে কি বলে না বলে? তা ওই যে তুমি হাফ নলেজ দিয়ে পরীক্ষা দিলে কোনোদিনই চাকরি পাবে না। তোমাকে সবকিছু সম্পর্কে ধারণা রাখতে হবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বলে, ইট ইজ নট ম্যাথামেটিক্স। অ্যাপটিটিউড মানে কি? এনি ওয়ান অফ ইউ যা আমার, হ্যাঁ স্যার বন্ধুদের মতো কথা বলো, কোনো চাপ নেই। অ্যাপটিটিউড মানে কি? কিছু তো আসবে মাথায় অ্যাপটিটিউড কথাটা শুনে। মন খুলে কথা বলো, কোনো হেজিটেশন রেখো না। অ্যাপটিটিউড মানে, অ্যাপটিটিউড মানে ওই যে দেখায় না দিমাগ কি বাত্তি জ্বালা দো, ওটাই অ্যাপটিটিউড বাবু। অ্যাপটিটিউড মানে হচ্ছে ইওর জেনারেল, মানে সেন্স অফ সলভিং ডে টু ডে প্রবলেমস। মানে দিনে যে প্রবলেম গুলো তুমি ফেস করো, বাজারে যাচ্ছ, লাভ হলো না ক্ষতি হলো, এটা অঙ্ক না বাবু। অঙ্কের মধ্যে পড়েই না এগুলো। বা তুমি গিয়ে বললে তুমি ব্যাংকে টাকা রেখেছো, এত বছর পরে কত টাকা সুদ পাবে, এই যে অঙ্কগুলো থাকে, এগুলোকে ম্যাথ বলে না। এগুলোকে কিসের মধ্যে বলে? কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের মধ্যে। ডে টু ডে প্রবলেম, মানে দৈনন্দিন জীবনে যে প্রবলেম গুলো আসছে, ওটাকে ফেস করার জন্য কিভাবে শর্ট ট্রিক্স ইউজ করে আমরা তাড়াতাড়ি আনসার দিতে পারি, এটাকেই কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বলে। অ্যাপটিটিউড ইজ নাথিং বাট ইওর কমন সেন্স। মানে যেটা আস্তে আস্তে করে আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে ফোন ঘেটে ঘেটে, সেটাকেই বার করতে হবে। মানে যেটা বলছি আমি তোমাকে, কমন সেন্স বার করতে হবে তোমাকে। অ্যাপটিটিউড মানে পুরোটাই কমন সেন্স। মানে একটা অঙ্ক এত বড় হয়, তুমি ওটাকে সহজে 2 লাইনে করে ফেলছো, ওটাকেই অ্যাপটিটিউড বলে।
বুঝতে পেরেছো? তো মুদ্রা কথা এটাই। যাই হোক, তো ভার্বালের মধ্যে অনেক সাব সিলেবাস আছে, নন ভার্বালে অনেক সিলেবাস আছে। সিলেবাস সম্পর্কে আমরা যাচ্ছি না। ভর্তি হলে সমস্ত সিলেবাস প্রিন্ট আউট তোমাকে দেওয়া হবে, পরপর লেসন প্ল্যান অনুযায়ী আমরা পড়াই, একটা করে এরকম করে দিয়ে দেওয়া হবে তোমাকে। সাবজেক্টের ম্যাথসের মনে করো 20টা চ্যাপ্টার আছে, 20টা চ্যাপ্টারে একটা তোমাকে হ্যান্ড আউট দেওয়া হবে, একটা করে চ্যাপ্টার হবে, তুমি টিক মারবে, দিয়ে আমরা সিলেবাস শেষ করবো 1 বছরে। 1 বছর পরের থেকে বাকি যে 1 বছর পরে থাকে সেখানে আমরা 1 টাকাও ফিস নিই না। আবার বলছি, আগের দিনে বলেছিলাম, এরকম যদি ভেবে আসো যে আসলাম আর 7 মাস পরে চাকরি পেয়ে যাবো, তো এটা কোনো চিট ফান্ড না। যে ভাবলাম যে আসলাম আর 7 মাস পরে আমাকে এখান থেকে চাকরি ধরিয়ে দিবে হাতের মধ্যে। 1 বছর ধরে সিলেবাস কমপ্লিট করাবো, মানে 1 বছর পরে বা নেক্সট যে 1 বছর, সেখানে তোমাকে আবার বলছি, ইউ উইল নট হ্যাভ টু পে সিঙ্গেল পেনি, কোনো 1 টাকাও তোমাকে দিতে হবে না। বাকি 1 বছর আমরা এখানে দেখছিলে মক হচ্ছিল, এখানে একটা মক রুম, এখানে বসিয়ে মক নেবো, মকের এক্সপ্লেনেশন নেবো, সমস্ত পেপার সলভিং করবো, এইভাবে আমাদের চলে। বুঝতে পেরেছো? তো স্টার্ট করে দিচ্ছি আমি চ্যাপ্টার অনুযায়ী। আমরা রিজনিং এ অনেক কিছু আছে, ভার্বালে আছে, যেমন ভার্বাল মানে কি আগে জেনে নি। ভার্বাল কথাটার মানে এনি ওয়ান অফ ইউ, ভার্বাল মানে কি মুখের কথা, মানে কথা দিয়ে, মানে তোমাকে একটা ডিরেকশন দিয়ে দিবে। যেমন ব্লাড রিলেশন নাম শুনেছো, ওর বাবা হয়, ওর ছেলে হয়, বউ হয়, মা হয়, এ হয়, বলে কি না? ওগুলো হচ্ছে ভার্বাল রিজনিং, যেখানে তোমাকে একটা তথ্য দেওয়া থাকবে। বলবে যে একটা গোল আছে, ওই গোলে ওর ওর থেকে ডান দিকে 2 নম্বরে বসে, ওর থেকে বাঁ দিকে 4 নম্বরে বসে, এই যে কথাটা পড়ে তোমাকে আঁকতে হচ্ছে, এটাকে বলে ভার্বাল রিজনিং। কি রিজনিং? নন ভার্বাল মানে যেগুলো তোমাকে কিছু করতে হয় না, চোখে দেখে আনসার করতে হয়। যেমন ওই যে লুডোর ছক্কার অঙ্কগুলো থাকে, এগুলো থাকবে, দেখবে যে এখানে 5 আছে, এখানে 3 আছে, এখানে কত হবে, এগুলো সব সব থাকে, মানে দুটো লুডোর ছক্কা ছবি দিয়ে দিবে। এগুলোকে বলে হচ্ছে নন ভার্বাল রিজনিং। বা মিরর ইমেজ, এল এখানে আছে, এল দেখতে এরকম হয়ে যাচ্ছে, এগুলো কি বলে? আর নন ভার্বাল রিজনিং। কারণ না বাবু, এখানে কোনো ডিরেকশন ফিরেকশন দেওয়া থাকে না। পিক্টোরিয়াল ডিআই যাকে বলে, পিক্টোরিয়াল মানে চোখে দেখে আনসার করতে হবে। এখানে যেমন তোমাকে বলা থাকবে এ বি এর বাবা হয়, বি আবার সি এর ছেলে হয়, আবার ওর বোন হয়, এখানে বিভিন্ন রকম তথ্য দেওয়া থাকবে, ওই তথ্যগুলোকে আঁকতে হবে, একে আনসার দিতে হবে, ওইটাকে বলে কি? ভার্বাল। আর নন ভার্বাল মানে তোমার চোখের সামনে ছবি দিয়ে দিবে। হ্যাঁ, বিভিন্ন রকম থাকে, বিভিন্ন রকম মিরর ইমেজ থাকে, ফিগার কাউন্টিং থাকে, কটা ত্রিভুজ আছে তোমাকে সব বলতে দেয়, এরকম এরকম দিল, এরকম দিয়ে বললো যে এর ভিতরে কতগুলো ত্রিভুজ আছে, এগুলো সব বার করতে হয়। তো এগুলোকে বলে কি? নন ভার্বাল। মানে এখানে তোমাকে চোখে দেখে আনসার করতে হয়। কি করে? চোখে দেখে। আর অ্যানালিটিক্যাল হচ্ছে এখন সব থেকে হট টপিক। এবার এটা আমি তোমাকে বলছি, 99.99 কোচিং সেন্টারে অ্যানালিটিক্যাল রিজনিং পড়ানো হয় না। মেকিং, স্টেটমেন্ট কনক্লুশন, সিলজিজম, সাম এইচ বি সাম বি সি, যেগুলো শুনেছো তো? তো শুধু অতটুকুতেই থেমে থাকছি না, স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট, স্টেটমেন্ট ইন্টারপ্রিটেশন, যথেষ্ট কঠিন কঠিন থাকে, রেলে না করে চলে যায় ছেলেপেলে, মানেই বোঝে না, আর্গুমেন্ট মানেই জানো না, তুমি আর্গুমেন্ট করবে কিভাবে? মানে আমরা শুধু কিছু কিছু জিনিস যেগুলো আগেও আসতো এখনো আসে, সহজ সহজ গুলো শিখে নিয়ে চলে যাবো। আর নর্মালাইজেশন বলে একটা ব্যাপার আছে, এগুলো জেনে নাও। এগুলো নর্মালাইজেশন বোঝো? এখন এটা হট টপিক বাবু। আমাদের সিজিএল এ 10 জন পরীক্ষা দিয়েছিল মেন্স, তার মধ্যে ওয়েটিং লিস্টে 2-3 জনের নাম চলে গেছে। তার কারণ নর্মালাইজেশন। এমন এমন ছেলে আছে যারা মনে করো 280 পেয়ে 90 নম্বর নর্মালাইজ হয়ে গেছে, আর এরকমও ছেলে আছে 310 পেজে 1 নম্বরও তোমার নর্মালাইজ হয়নি। নর্মালাইজেশন ইজ এ হিউজ থিং। মানে এটা যদি না বুঝো তাহলে সরকারি চাকরি দেওয়া বৃথা তোমার কাছে এখন। মানে যত পরীক্ষা বলো, এসএসসি বলো, রেল বলো, সব পরীক্ষাতে নর্মালাইজেশন হয়। নর্মালাইজেশন মানে কি? এনি ওয়ান অফ ইউ দেখেছো আমাদের জ্ঞান কতটুকু? মানে আমরা শুধু জানি সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নেব, আমরা শুধু জানি যে কোন কোচিং সেন্টারে গিয়ে দেখা যায় কোর্স ফিসটা কম আছে, এটাই শুধু আমাদের মাথার মধ্যে ঢুকে থাকে। কিন্তু আমরা কিন্তু জানি না যে আমরা কিসের পরীক্ষা দিতে যাচ্ছি বা ওখানে কি হয়। অনলাইনে টেস্ট দেওয়ার কোনো আমাদের এক্সপোজার নাই। শুধু কি করব, যাবো একটা কোচিং সেন্টারে, পেন খাতা নিয়ে 4টা অঙ্ক করে দিয়ে পরীক্ষা দিতে ছুটে যাবো টিসিএস গীত বিধান। ওখানে গিয়ে কাকে বলে 7 নেক্সট, কাকে বলে মার্ক ফর রিভিউ, কিভাবে অনলাইন টেস্ট কন্ডাক্ট করতে হয়, কিভাবে দিতে হয়, তার কোনো নলেজই নাই। নর্মালাইজেশন কি তাই আর জানো না? এটাই তো আগে সবার আগে জানতে হবে তোমাকে। নর্মালাইজেশন মানে হচ্ছে প্রত্যেকটা শিফটে আলাদা লেভেলের কোশ্চেন হয়, মানে একটা পরীক্ষা বিভিন্ন শিফটে হয়। যেমন রেলের যে পরীক্ষা হবে এনটিপিসি, 2 মাস ধরে পরীক্ষা হবে। এত লোক ফর্ম ফিল আপ করেছে যে পরীক্ষা নিতে তোমার 2 মাস লাগবে গভর্নমেন্টের। তো 2 মাস কি একটা দিনে পরীক্ষা হয়ে যাবে বাবু? প্রত্যেক দিন আলাদা আলাদা পরীক্ষা হবে, প্রত্যেক শনি রবিবার করে। তো প্রত্যেকটা শিফটের পেপার তো একই হবে না, তাহলে তো এমনি জেনে নিয়ে পরীক্ষা দিয়ে দিবে। শিফটের পেপার কি হয়? আলাদা আলাদা হয়, ওটাকে নর্মালাইজ করে। লাইক তুমি যত কঠিন কোশ্চেন আনসার করবে, মনে করো তোমাকে একটা পরিমিতির কোশ্চেন দেওয়া আছে, আর তোমাকে একটা কোশ্চেন দেওয়া আছে এ এর মায়না বি এর মায়নার 20%, তাহলে বি এর মায়না এর মায়নার কত শতাংশ। এগুলো কোশ্চেন করার জন্য আবার বলছি, ইউ ডোন্ট হ্যাভ টু গো টু এনি কোচিং সেন্টার। এগুলো কোশ্চেন তুমি নিজে নিজে করতে পারবে, কমন সেন্স বেড়ে, ইউটিউব দেখেই হয়ে যাবে, আমি তোমাকে সিওরিটি দিচ্ছি। কিছু থাকে না, ওই কোশ্চেনটা জিরো নর্মালাইজেশন হবে তোমার। আর যে কোশ্চেন আমি তোমাকে বললাম যে এ, তোমাকে আগের দিন যেমন টাইম অ্যান্ড ওয়ার্ক করলাম না, এ করে 10 দিনে, বি করে 12 দিনে, একসাথে কতদিনে কাজ করবে, এরকম কোশ্চেন থাকবে রেলের পরীক্ষায়। ওই কোশ্চেনটাতে তোমার 1 নম্বরও নর্মালাইজ হবে না। কিন্তু তোমাকে বলে একটা সিলিন্ডার আছে, এই 3D ফিগার বলে দিল, যে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের কার্ভ সার্ফেস এরিয়া বলে দিল, এগুলো সব পড়বে তোমরা। হাইট বলে দিল, রেডিয়াস বলে দিল, বললো ভলিউম বার করো। এইগুলো অঙ্ক করতে গিয়ে ছেলে পেলে বলে যে স্যার আমার দ্বারা হলো না,
মিম বেড়ায় না, মাধ্যমিকের সময় আমি অঙ্ক লাথি মেরে বার করে দিয়েছিলাম, আজকে কম্পিউটার সময় অঙ্ক আমাকে লাথি মেরে বার করে দিচ্ছে, বুঝে হাসে ছেলে পেলে। এখন তো এটা বাবু, তো অঙ্কে 20 পাওয়া ট্রেন্ড, এখন কম পাওয়া তো আমি দারুণ আমার ব্যাপার, যত কম পাচ্ছি তত কুল আমি। ওইসব জায়গা থেকে বেরোতে হবে। একবার বলছি, তুমি যদি এই কোশ্চেনটা আনসার দাও তো একের জায়গায় 1.75 পাবে তুমি, আর এই কোশ্চেনের আনসার দিলে যা পেয়েছিলে তাই পাবে বাবু। এরকম করে 0.75 করে তোমার 10-15টা কোশ্চেন এরকম থাকবে, যেগুলোতে কেমন করে বোঝা যায়, সব জানা উচিত। পরীক্ষা কে নেয়? মানুষ বানায় কোশ্চেন। এই কোশ্চেন গুলো কে বানায় বাবু? এনি আইডিয়া? মানুষ। মানুষ কোশ্চেন বানায় না বাবু কোনোদিনই। মানুষ মানুষ যদি কোশ্চেন বানাতে যায় তো মানুষটাকে কিনে নেওয়া ইন্ডিয়াতে কোনো ব্যাপারই না। মানুষ যদি কোশ্চেন বানাতো তো কিনে নিত ওকে, কোটি কোটি টাকা দিয়ে কোশ্চেন ফাঁস হয়ে যেত, অসম্ভব। তো এগুলো একটা সফটওয়্যার কোম্পানি করে বাবু, যেমন টিসিএস অর্গানাইজ করছে। মানে ওরা বিভিন্ন রকম কোশ্চেন টোশ্চেন নিয়ে বানিয়ে নিজেদের একটা এআই দিয়ে বা তোমার সার্চ ইঞ্জিন প্রডিউস করে একটা কোশ্চেন পেপার বানায়। সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কে একবারে নিয়ে তারপর ওর মধ্যে ভ্যালু ট্যালু পাল্টে সবই কম্পিউটারে হয়, তোমার মানুষ কিচ্ছু করে না। এবার মনে করো যেই কোশ্চেনটা কঠিন একটা কোশ্চেন হয়েছে, ওরা না যখন তুমি আনসার করলে না, যখন খাতা দেখবে ওরা দেখতে পায় যে কত পার্সেন্ট আনসার করেছে কারেক্টলি। মনে করো এই কোশ্চেনটা 10% আনসার কারেক্টলি করেছে, যতজন পরীক্ষা দিয়েছে তার 10% ছেলে মাত্র এটা আনসার করতে পেরেছে। আর ওই যে বললাম পার্সেন্টেজের অঙ্কটা, ওটা মনে করো 80% আনসার ঠিক করেছে। তো এটা কোনোদিনই নর্মালাইজ হবে না, কারণ এটা সবাই পেরেছে। নর্মালাইজ হবে কোন কোশ্চেনটা? এই কোশ্চেনটা, এটা হিউজ নর্মালাইজেশন হয়ে বেরিয়ে যাবে। সেটাই বলতে চাইছি, আমরা ওরকম সহজ সহজ পড়িয়ে ছাত্রছাত্রীদের আই ওয়াশ করি না। তুমি যদি আমাদের ইতিহাস জেনে নাও তাহলে যা দেখতে পাবে, এখান থেকে প্রচুর ছেলে সিজিএল পেয়েছে, ব্যাংকের পিওর চাকরি পরীক্ষা পেয়েছে, যেটা আনগেটেবল পরীক্ষা মালদায় থেকে। অত সহজ না, সবাই কলকাতা ছোটে এই ট্রেনিং নেওয়ার জন্য। এই এসএসসি সিজিএল বা ব্যাংকের পরীক্ষা বা বড় বড় যে পরীক্ষাগুলো বলতো, সবাই কলকাতা পালায়। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু সেটাকে আনট্যাপ করেছি বিগত 3 বছর ধরে। এখান থেকে যা সিজিএল পেয়েছে কলকাতার কোনো সেন্টারে অত সিজিএল পাইনি বাবু। বা মনে করো সিজিএল এর একদম টাফেস্ট যে শিফটটা হয়েছিল তার মেন্স, ওই পার্টটাই তুমি করলে না, মনে করো লেভেল 3 হাতই দিচ্ছ না, শুধু লেভেল 1 এর লেভেল 2 করে আবার ওইরকম ওই যে শুধু আমি শর্টকাট খুঁজবো কোনো রকমে, জাস্ট কোনো একবার প্রিলিমস পাস করে গোটা সমাজকে বলে পারবো যে আমি পরীক্ষার প্রিলিমস পাস করেছিলাম। মায়না পাবে প্রিলিমস পাস করলে? বলতে পারবে সরকারকে কি হাফ মায়না দিন? হাফ পরীক্ষা পাস করে যে হাফ মাইনা দিন হবে কি? হবে না। তো তোমাকে প্রথম থেকেই একদম আলটিমেটটা দেখে পরীক্ষা প্রিপারেশন নিতে হবে। মানে তোমার চোখ থাকবে সিবিটি 2 তে, মানে সিবিটি 1 পড়ে সিবিটি 2 তুমি কোনোদিন ক্লিয়ার করতে পারবে না, সিবিটি 2 পড়ে সিবিটি 1 ক্লিয়ার করা যাবে। সেই জন্য আমরা কি করব, আবার বলছি, আমরা কিন্তু ওরকম জল ভাত পড়াবো না বাবু তোমাকে, মানে একদম বেসিক থেকে স্টার্ট করবো, জল ভাত দিয়ে স্টার্ট করবো, কিন্তু তার সাথে সাথে কিন্তু অ্যাডভান্স অঙ্ক করাবো। এবার তুমি যদি সেটা ঘরে গিয়ে প্র্যাকটিস না করো, দেন অ্যান্ড দেন একই কথা বারবার আমি রোজ বলছি, তোমাকে শিখিয়ে দিলাম, তুমি গিয়ে মনে করো কিছু, তোমার কাছে ডেমো পেপারটা দিয়েছিলাম, তোমরা ঘরে গিয়ে সলভ করেছো? করেছো যারা যারা এসেছিলে? গুড। মানে এরকম কিন্তু তোমাকে প্রতিদিন অ্যাসাইনমেন্ট কপি দেওয়া হবে, প্রতিদিন। মানে একটা শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আরেকটা কপি পাঠিয়ে দেওয়া হবে। আর তুমি দিনের পর দিন মনে করো কোনো অ্যাসাইনমেন্ট কিচ্ছু জমা করো না, কোনো ইন্টারাকশন নাই, কোনো গ্রুপে ডাউট পাঠাও না। আগের দিন সব বলেছিলাম, আমাদের ডাউট ক্লিয়ারিং ফ্যাকাল্টি আছে, সব বলেছিল তোমাকে, এখান থেকে পড়েই সিএইচএস এর চাকরি করে, তাদেরকেই আমরা ফ্যাকাল্টি হিসাবে রেখেছি, ওরা শুধু ডাউট ক্লিয়ার করে তোমার। মানে সন্ধ্যাবেলা তুমি ঘুরে বেড়াচ্ছ বাঁধে, হ্যাঁ তুমি চাকরি পাবে? তোমাকে নিশির ডাক চলে আসছে, বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছ ঘুরতে, কোনোদিন চাকরি হবে না। দেখ, সিম্পল সিম্পল থিঙ্কিং, সিম্পল এক্সিকিউশন বলছি আমি তোমাকে, কোনো দিন চাকরি আসবে না। একটা অ্যাসপিরিয়েন্টকে দেখেছে লাইব্রেরিতে এসে বসে থাকে, খাতা পেন নিয়ে নিয়ে এসে সারাদিন প্র্যাকটিস করতেই থাকে ঘন্টার পর ঘন্টা, ল্যাবে বসে নিজে থেকে বলে যে আমাকে টেস্ট চালিয়ে দিন, আমি পরীক্ষা দেবো। এই চারটা আমি আবার বলছি, এখন আমাদের মধ্যে আমাদের প্রায়, আমরা পড়াচ্ছি প্রায় 1000 স্টুডেন্ট এই মুহূর্তে। মানে আমাদের 56টা ব্যাচ চলেছে, হয়েছে এই অবধি 56 ব্যাচেস, দিস ইজ দ্য 57th ব্যাচ যারা ভর্তি হবে। 56টা ব্যাচ তো এমনি এমনি ভর্তি হয়নি বাবু, মানে 56টা ব্যাচে 30 জন করে বললে প্রায় বিগত 1 বছরই আমরা 2500-3000 ছাত্রকে এখান থেকে রেডি করেছি। ওই যে 56টা ব্যাচের যে 2-3000 ছাত্র, তার বাবু 10% ছাত্র সেরকম এফোর্ট দিতে পারে না, এটা সত্যি কথা, সেটা সত্যি কথা। মানে এই যে 56টা স্টুডেন্ট, আমাদের 4 থেকে 5 জন থাকে যারা জান প্রাণ দিয়ে দেয়। যতই পড়িনি, যতই বলিনি, যতই অ্যাসাইনমেন্ট কপি দিই, যাই করি না কেন, 1-2 মাস খুব দেখায় যে খুব পড়ছি, হ্যাঁ বাড়ির লোকজন ভাবছে বাপরে বাপ দারুণ জায়গায় ভর্তি করে দিয়েছি, ছেলে তো সারাদিন অঙ্ক করছে। ওটা তো ভয় ভয় করছো, 1-2 মাস কেটে যাবে, তোমার ভয় কেটে যাবে। হ্যাঁ না, তো ওরকম হবে না কিন্তু, মানে তুমি যদি 3 মাস মনে করে করলে, 4 নম্বর মাস থেকে মনে করো আর পরীক্ষা দিচ্ছ না সেরকম, হ্যাঁ তোমার মধ্যে একটা গাফিলতি চলে এসছে, আমরা কিন্তু ডিসকন্টিনিউ করতে 2 মিনিটের জন্য ভাবি না। অনেকেই জানে, যদি মালদা শহরে একটু খোঁজ নিয়ে নাও, উই থিঙ্ক ফর 1 মিনিট, যে তুমি আসছো না ফাসছো না, আমরা পুরো রিপোর্ট কার্ড তৈরি করি প্রত্যেকটা স্টুডেন্টের। ও কি পরীক্ষা দিল, ডেলি মক টেস্ট দেওয়া হয়, আমাদের নিজেদের অ্যাপ আসছে কয়েকদিনের মধ্যে, আমরা ডেভেলপ করা শুরু করেছি। আর 1 মাসের মধ্যে আমরা তোমাদেরকে একটা অ্যাপ দিয়ে দিবো, যারা ভর্তি হবে। অ্যাপ মানে যেখানে লগ ইন ক্রেডেনশিয়াল থাকবে, যেমন হয় ওখানে বসে, ঘরে বসে বসে তুমি অনলাইন টেস্ট দিতে পারবে, সেকশনাল টেস্ট দিতে পারবে, সব দিতে পারবে।
সেগুলো সব আমরা নিয়ে আসছি। মোদ্দা কথা এটাই যে তোমাকে জান প্রাণ দিয়ে খাটতে হবে, এখানে ফ্যাকাল্টি তোমার পিছনে সারাদিন পড়ে থাকবে, নিজেদের নিজেদের লাইফটাকে আমরা বলছি প্রত্যেকটা ফ্যাকাল্টি নিজের লাইফের কাজকর্ম ছেড়ে তোমাকে পড়ায়। মানে এখানে কোনো কোচিং সেন্টার দেখতে হবে না যে সন্ধ্যাবেলা 6টার পরে গিয়ে আর কোনো কাজ করে। পড়ানো শেষ আবার কি করবো আমি, তারপরের দিন তোমার ডাউট নেবো না, এটাই তো আমাদের অফিস কালচার হয়। ওরকম হয় না, এই রাত্রেবেলা 12টার সময় কোশ্চেন পাঠালেও আনসার করে দেওয়া হয়। তুমি যদি রাত 12টার সময় মনে করো কোনো ডাউট আসলো, ফ্যাকাল্টি আছে তোমার জন্য। মানে তুমি এরকম থেমে তোমার পাশে সবসময় একটা অ্যাসিস্ট্যান্স পাবে, লাইক আ রোবট। মানে তুমি কোশ্চেন পাঠাবে, সঙ্গে সঙ্গে তোমাকে সলভ করে দেবে, কোনো রকম এরকম না যে ওয়েট করে বসে আছো তুমি কোশ্চেনটা সলভিং এর জন্য। তুমি 1 বছর পরে আবার মেটেরিয়াল পাবে, তার জন্য তোমাকে কোনো সিঙ্গেল পেনিও দিতে হবে না। সেটাতে আমরা আপডেট করতেই থাকবো যতদিন না তুমি চাকরি পাচ্ছ। অবশ্যই যে তুমি ভাবলে যে আমি একবার পড়ে নিয়েছি, আমি আর পড়তে টড়তে যাবো না, 1 বছর হয়ে গেছে তাও আমি মেটেরিয়ালটা শুধু নিতে যাবো, পারবে না। তোমাকে রেগুলার ক্লাসে আসতে হবে 1 বছর হওয়ার পরও। আবার বলছি 1 বছর পড়া, 1 বছর প্র্যাকটিস, তারপর থেকে চাকরি পাওয়া শুরু হবে তোমার। প্রথমে 2-4টা পরীক্ষা ফেল করবে, একদম সোজা কথা, করতে করতে ওই দিতে 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 তোমার ক্লিয়ার হওয়া শুরু হবে। আর কোনো উপায় নাই, কোনো সেকেন্ড থটও নাই। ক্লিয়ার? বাকি যা বলার সমস্ত ভিডিও রেকর্ডিং এ বলা আছে। চলো আমরা স্টার্ট করছি। রিজনিং এর আমরা একটা টপিক চুজ করলাম, সেটা হচ্ছে ডিরেকশন। এই টপিকটা আমরা করাই মেইনলি সহজ একটা চ্যাপ্টার। ডেমো বলতে এগুলো চ্যাপ্টার কিন্তু আবার পড়ানো হবে, টাইম অ্যান্ড ওয়ার্ক যা পড়ানো হয়েছে আবার দেখানো হবে তোমাকে। ঠিক আছে? তো সেগুলো নিয়ে ওটা জাস্ট একটু ডেমো ক্লাসে করিয়েছিলাম, দিয়ে তোমাকে পুরোটাই করিয়ে দেওয়া হবে। যেমন ডিরেকশন সেন্সে আসি, এটা একটা বড় চ্যাপ্টার রিজনিং এর। মোটামুটি কিছু কিছু সেন্স আছে, ওই সেন্সের কিছু কোশ্চেন আমি তোমাকে করিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, জাস্ট ডেমো ভাবো। আবার বলছি, কেননা এগুলো টপিক আবার করানো হবে, যখন তুমি ভর্তি হবে, নতুন ব্যাচ হবে, তখন আবার করানো হবে তোমাকে। ডিরেকশন সেন্স মেইনলি দেখো 4টে ডিরেকশন হয়, এখান থেকে 2টো কোশ্চেন আসে যে কোনো পরীক্ষাতে। ডিরেকশন মানে কি? দিক। কটা দিক হয়? মেনলি 4টে দিক হয়, 4 ডিরেকশনস আর দেয়ার। একটা হচ্ছে কি নর্থ, ওয়ান ইজ সাউথ, ওয়ান ইজ ইস্ট, আর এটা কি? তো মেনলি এই 4টে ডিরেকশন হয়, নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট। সবাই জানো উত্তর, দক্ষিণ, পূর্ব আর কি পশ্চিম। এবার দেখো নর্থ আর ইস্ট এর মাঝখানে যতটা রিজিয়ন দেখতে পাচ্ছ, এই টোটালটাকে বলে হচ্ছে নর্থ ইস্ট। লাইক বলে না নাগাল্যান্ড, ত্রিপুরা, এগুলো নর্থ ইস্ট স্টেট কেন বলে? ইন্ডিয়ার সেন্টার অফ অরিজিন থেকে যদি দেখো, তাহলে স্টেট গুলো এই দিক থেকে, লোকটা ডান দিকে যাবে, বললো 10 কিলোমিটার যাবো। তো নর্থের দিকে ফেস করে আছে, ডান দিক মানে কোন দিক তোমার? আমি যদি এইদিকে ফেস করি, ডান দিক মানে কোন দিক? ইস্ট। আর বাঁ দিক মানে কোন দিক? ওয়েস্ট। তো বলেছে নর্থের দিকে ফেস করে আছে, ডান দিকে কত কিলোমিটার গেছে? তাহলে নর্থের দিকে ফেস করে ডান দিক মানে কোন দিকে যাবো? ইস্টের দিকে গেলাম। দিয়ে বললো হি টেক্স আর রাইট টার্ন। আমাদের বাংলা ইংলিশ দুটোতেই মেটেরিয়াল দেওয়া হয়, বাট আমি সাজেস্ট করবো ইংলিশে করার জন্য, কেননা আমাকে তুমি একজনও দেখাতে পারবে না কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় চাকরি পেয়েছে যে বাংলায় পরীক্ষা দিয়েছে। মানে ইউ ক্যান গিভ মি এনি অফ দ্য ইনস্ট্যান্ট, একটা ছেলেও দেখাতে পারবে না যে সিজিএল এর পরীক্ষা বাংলায় দিয়ে, সিজিএল তো বাংলাতে হয় না, মানে রেলের পরীক্ষা বাংলাতে দিয়ে চাকরি পাবে। ইউ ক্যানট গিভ মি ওয়ান ইনস্ট্যান্ট, অসম্ভব। সেজন্য আমরা বাই ল্যাঙ্গুয়েজ করি, মানে ইংলিশও থাকে, ইংলিশের তলায় আবার বাংলাও লেখা থাকে। যেমন আমরা পাঠিয়েছিলাম পিডিএফটা, ইংলিশে থাকবে, তার তলায় কি থাকবে? বাংলা। তুমি দেখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো চলো, 10 কিলোমিটার কোন দিকে গেছে? ইস্টের দিকে। দিয়ে বললো হি টেক্স এ রাইট টার্ন। কোন দিকে গেছে? ডান দিকে। বলো কোন দিকে যাবে? ভেরি গুড, তুমি যাচ্ছিলে এদিকে, এদিক থেকে আবার ডান দিক মানে কোন দিকে যাবো? সাউথের দিকে। মনে কর ভাব তুই আমি এইদিকে যাচ্ছি, এদিক থেকে আবার ডান দিক মানে কোন দিকে যাবো? সাউথ। মানে ডাউনের দিকে যাবো। কোন দিকে যাবো? তার মানে আমি কি বলতে পারি, পরপর 2টো রাইট টার্ন নিলে, এটাতেই খুব গোলায় ছেলে পেলে, খাতা পাতা ঘোরায়, সেজন্যই বলছি। পরপর 2টো রাইট টার্ন নিলে তুমি ডাউনওয়ার্ডস যাবে, নিচের দিকে যাবে। কোন দিকে যাবে? ডাউনের দিকে। মানে একবার ডান দিক গেছো, একবার ডান দিক গেছো, আবার ডান দিক, কোন দিকে যাবে? নিচের দিকে। একবার ডান দিক, আবার ডান দিক, কোন দিকে? নিচের দিকে। মনে কর রাইট থেকে এই রাইটে যাচ্ছিলাম, ডান দিক না গিয়ে মনে কর বাঁ দিক যাবো, তাহলে কোন দিকে যাবো? ডান দিক গেলে যেমন নিচে যাচ্ছি, এই ডান দিক থেকে বাঁ দিক গেলে কোন দিকে যাবো? উপরের দিকে। তাহলে আমি কি বলতে পারি, রাইট, একটা রাইট টার্ন, তার সাথে যদি আমি একটা লেফট টার্ন নিই, তাহলে আমি কোন দিকে যাবো? আপওয়ার্ডস, মানে কি নর্থের দিকে, একই না? তাহলে কি বললাম, পরপর 2টো ডান দিক কোথায়? নিচে। আর ডান দিক থেকে আবার বাঁ দিক কোথায়? উপরে। বুঝলে? কমন সেন্স, খাতা ঘোরানোর কোনো দরকার নাই। হলো সেম ভাবে মনে করো স্যার, আমি যদি ডান দিকে 10 কিলোমিটার না গিয়ে বাঁ দিকে 10 কিলোমিটার যেতাম, মনে করো এই পয়েন্ট থেকে আমি এই দিকে 10 গেছি, মানে ওয়েস্টের দিকে। কোন দিকে গেছি? মানে আমি এবার কোন দিকে যাচ্ছিলাম? লেফটের দিকে। এখান থেকে বললো লেফটের দিকে যাচ্ছিলাম, আবার বললো লেফট টার্ন নিবো, লেফট যাচ্ছিলাম, আবার লেফট, মানে কোন দিকে যাবো? নিচের দিকে। তুই বল না, তুই যখন এইদিকে যাচ্ছিলিস, তখন এটা তোর কোন হাত হচ্ছিল? এটা তোর বাম হাত হচ্ছিল, এটা তোর কোন হাত হচ্ছিল? তোর বাঁ দিক ঘুরলে উপরে, ডান দিক ঘুরলে কোথায়? নিচে। তুই যখন এইদিকে যাচ্ছিস, তখন হাত পাল্টে যাচ্ছে কিনা? মানে এই দিকটা তোর বাঁ হাত হয়ে যাচ্ছে, এই দিকটা কোন হাত হয়ে যাচ্ছে? তাহলে এখান থেকে যদি বাঁ দিকে ঘুরিস, বাঁ দিক বলে, বাঁ দিকে যাচ্ছিলাম, আবার কোন দিক? বাঁ দিক। তাহলে বাঁ দিক থেকে বাঁ দিক কোন দিকে? সাউথে। আর বাঁ দিক থেকে ডান দিক কোথায়? নর্থে। তাহলে আমি কি বলতে পারি বাবু? আমি বলতে পারি লেফট প্লাস রাইট, মানে আবার আপ। মানে তুমি বাঁ দিকে যাচ্ছিলে, এখান থেকে আবার ডান দিক যাবে, কোন দিকে যাবে?
আপের দিকে। আর যদি তোমাকে বলে পরপর দুটো লেফট টার্ন, মানে লেফটেই যাচ্ছিলাম আবার লেফট নিচ্ছি, তাহলে আমি কোন দিকে যাবো? ডাউন। একটা জিনিস লক্ষ্য কর, পরপর দুটো রাইট নিলেও কোথায় যাচ্ছি? ডাউন। আর পরপর দুটো লেফট নিলেও কোথায় যাচ্ছি? এবার মাথায় রাখ, পরপর দুবার রাইট টার্ন নিলে কোন দিকে যাবো? সাউথের দিকে বা ডাউনের দিকে। পরপর দুটো লেফট টার্ন নিলে কোন দিকে যাবো? সাউথের দিকে। কিন্তু রাইট আর লেফট বা লেফট আর রাইট নিলে আমরা কোন দিকে চলে যাবো? নর্থের দিকে। এতটুকুই মাথায় রাখতে হবে, বুঝলে? আচ্ছা, এমনিতে যদি নর্থের দিকেই বলে, তোমাকে বললো একটা লোক নর্থের দিকেই যাচ্ছে, 10 কিলোমিটার নর্থেই গেছে, এখান থেকে রাইট টার্ন মানে ইস্টের দিকে। রাইট মানে কোন দিকে? আমি এদিকে তাকিয়েছি, রাইট এটা, লেফট কোনটা? এটা। এখান থেকে 10 কিলোমিটার রাইটে যাক, 10 কিলোমিটার লেফটে যাক, রাইট মানে ইস্টের দিকে, আর লেফট মানে কোন দিকে? এটা তো আর কোনো সমস্যার হওয়ার কথা না। মানে নর্থে যাচ্ছি, উপর দিকে উঠলাম, দেখিয়ে দিচ্ছি তোমাকে কোশ্চেন দিয়ে, তাও বুঝে নাও। উপরে যাচ্ছি, এখান থেকে ডান দিক মানে ডান দিক, এখান থেকে বাঁ দিক মানে কোন দিক? বাঁ দিক। এটা তো পাল্টাবে না, ডান দিকটা ইস্ট হবে আর বাঁ দিকটা কি হবে? ওয়েস্ট হবে। প্রবলেম কখন হয়? খাতা কখন ঘোরায়? যখন সাউথের দিকে যেতে হয়, আর তখনই ছেলে পেলে খাতাটাকে এরকম এরকম করে। কেউ কেউ তো আমি দেখেছি আমাদের পরীক্ষা দিতে গিয়ে কম্পিউটারটাকে ঘুরিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো হবে না বাবু, কম্পিউটার ঘুমিয়ে দিও না, তোমাকে ঘুরিয়ে বার করে দেবে হল থেকে। তো তোমার মনে করো নর্থের দিকে না গিয়ে, এই যে লেফট এটা রাইট, আমি মনে করো সাউথের দিকে আসছি, তো নর্থের দিকে গেলে এটা বাঁ হাত, এটা কোন হাত? মানে আমি যদি এইদিকে যাই, এটা আমার বাঁ হাত হচ্ছে, এটা আমার কোন হাত হচ্ছে? কিন্তু আমি যদি ঘুরে যাই, তাহলে আমার ডান হাত বাম হাত পাল্টে যাবে কিনা? মানে এই দিকটা তখন আমার হয়ে যাবে ডান, আর এই দিকটা আমার তখন কি হয়ে যাবে? বাম। মানে যেটা যেটা আমার বাম দিক ছিল সেটা আমার ডান দিক হয়ে যাবে, যেটা আমার ডান দিক ছিল সেটা আমার কোন দিক হয়ে যাবে? বাঁ দিক হয়ে যাবে। মানে তোমাকে যদি সাউথে যেতে বলে, এরপর যদি বলে এখান থেকে রাইট টার্ন, তুমি খাতা ঘুরাবে না, কি বলেছে? রাইট টার্ন। তাহলে তুমি তোমার কোন দিকে যাবে? বাঁ দিকে যাবে। কোন দিকে যাবে? মানে সাউথ থেকে রাইট টার্ন মানে ওয়েস্টের দিকে। কোন দিকে? ইস্ট ওয়েস্ট দিয়ে মাথায় রাখো। সাউথ থেকে রাইট টার্ন মানে কোন দিকে? ওয়েস্ট। আর সাউথ থেকে লেফট টার্ন মানে কোন দিকে? ইস্ট। এটা মাথায় রাখতে হবে, আমি লিখে দিচ্ছি। এইটাতেই গুলিয়ে যায় ছেলেপেলে, আমি কোশ্চেন দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাকে। এভাবে লিখতে পারো, ডাউন, ডাউন মানে সাউথ, ডাউন প্লাস লেফট মানে ইস্ট। ইস্ট তো আর কোনদিন পাল্টাবে না, ইস্ট ওয়েস্ট কি পাল্টে যাবে? না। ডাউনে যাচ্ছিলাম লেফট, কোন দিকে? ইস্টের দিকে। ডাউনে যাচ্ছিলাম রাইট, কোন দিকে? ওয়েস্টের দিকে। তাহলে ডাউন প্লাস লেফট কি? ইস্ট। আর ডাউন প্লাস বাবু রাইট কি? ওয়েস্ট। একদমই তাই, এই দুটো একটু মাথায় রাখো, তাহলেই হয়ে যাবে। এটাতেই ছেলে পেলে ঘুরিয়ে যায়। হলো? তাহলে আবার আমি রিপিট করে দিচ্ছি একবার, তারপর আমি কোশ্চেন দিয়ে বোঝাচ্ছি। দেখো, আমি ডান দিকে যাচ্ছিলাম, আমি এখান থেকে ডান দিক গেছি, আবার ডান দিক, কোথায় যাবো? সাউথে। একসাথে বলো, আমি ডান দিকে যাচ্ছিলাম, বাঁ দিকে গেলাম, কোথায় যাবো? নর্থে। আমি বাঁ দিকে যাচ্ছিলাম, এখান থেকে আবার বাঁ দিক, কোন দিকে যাবো? সাউথে। আমি বাঁ দিকে যাচ্ছিলাম, এখান থেকে আবার ডান দিক, কোন দিকে যাবো? নর্থ। হলো? আর কি বললাম? নর্থ থেকে ডান দিক মানে ডান দিক, নর্থ থেকে বাঁ দিক মানে কি? বাঁ দিক। কিন্তু সাউথ থেকে যদি বলে, ডাউন থেকে যদি তোমাকে এই নিচে যাচ্ছি, এখান থেকে বলো লেফট টার্ন, কি টার্ন বললো? তাহলে আমি আমার ডান দিকে যাবো, মানে খাতা ঘুরাবো না, আমার ডান দিক তো আমারই ডান দিক। বা যেটা মধ্যে কথা, কোন দিকে যাবো? ইস্টের দিকে যাবো। কোন দিকে যাবো? আর সাউথ থেকে যদি আমাকে বলে রাইট টার্ন, তাহলে আমি আমার কোন দিকে যাবো? ওয়েস্টের দিকে। কোন দিকে? ওয়েস্ট। এতটুকু মাথায় ঢুকাতে হবে শুধু আমাকে, বুঝলে? ওই যে আবার না তো আবার বলছি কোয়েটরে গিয়ে এরকম এরকম করবে আকাশের দিকে তাকিয়ে, অনেককে দেখেছি করতে। এই যে এদিকে ঘুরলাম, কেউ কেউ তো আবার পরীক্ষা হলে দাঁড়িয়ে গিয়ে ঘুরে যাচ্ছে। তো ওরকম করা যাবে না বাবু, শুধু এতটুকু মাথায় রাখলেই হবে। আমি একটা ছবি দিয়ে তোমাকে বোঝাচ্ছি ক্লিয়ারলি। মনে কর একটা কোশ্চেন কেমন আসে, একটা বেসিক কোশ্চেন দিয়ে বোঝাচ্ছি। মনে কর একটা লোক বললো নর্থের দিকে 20 কিলোমিটার গেছে। কত কিলোমিটার গেছে? ছবিটা আঁকাটা খুব ইম্পর্টেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন করে আঁকাটা খুব ইম্পর্টেন্ট। মনে করো 20 একে তুমি এরকম আঁকছো, 20 এরকম গুদরি গুদরি করে আঁকছো, তাহলে তোমার শেষ। মানে পরীক্ষাতে খুঁজেই পাবে না কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যেতে বলেছে তোমাকে। একটু বড় করে আঁকবে, সরকার থেকে কিছু দেয় না, অন্তত পেপার দিয়েছে, ওটাকে ইউজ করো, তাই না? তো এটাকে বড় বড় করে আঁকবে। তাহলে 20 কিলোমিটার কোন দিকে গেছে? নর্থে গেল। গিয়ে বললো দেন হি টেক্স আ রাইট টার্ন, কি টার্ন নিছে? তাহলে নর্থে যাচ্ছিল বাবু, রাইট মানে তো রাইট, আর লেফট মানে কি? লেফট। একদম বেসিক। তাহলে রাইটের দিকে গিয়ে মনে করে 15 গেছে, ইস্টে কত গেছে? 15। তো একটু না আন্দাজ করে রাখবো যে আমি আঁকলাম মনে করো 20-কে আঁকলাম এতটুকু, আর 15-কে গেলাম এত বড়। একটু চোখের আন্দাজে রাখবো যে 20 এতটুকু আছে, 15টা একটু ছোটই হবে। তো চোখের আন্দাজ, আবার মাপতে বসে না, তুমি তো 15 কিলোমিটার স্কেল দিয়ে মাপতে পারবে না। তাহলে 20 নর্থে গেলাম, তারপরে ডান দিকে কত গেলাম? 15। বললো দেখ অ্যাগেন হি টেক্স এ রাইট টার্ন। এরপরে আবারও ডান দিকে ঘুরেছে, তো ডান দিকেই তো যাচ্ছিল, একদমই তাই, ডান দিকে যাচ্ছিল, ওখান থেকে আবার ডান দিক মানে কোন দিকে যাবে? সাউথের দিকে। একদমই তাই। তাহলে সাউথের দিকে গিয়ে মনে করে বলেছে 30 কিলোমিটার গেছে। কত গেছে? এই যে ছবি পরিষ্কার থাকবে, আমি না মেপে আঁকবো, এখান থেকে এই অবধি কত? 20। তাহলে এখানে একটা দাগ দিলাম, এই অবধি তাহলে 20 হবে। ও টোটাল কত গেছে? 30। তাহলে 20 তো গেছে, আর কত যাবে? 20। তো 20 কভার্ড, আর কত যাবে? 10। এই 10টা কোথায় যাবে? নিচে। তাহলে এই যে ভাগটা করে দিলাম, এটার খুব ইম্পর্টেন্স আছে। এই যে আমি এখানে এখানে 20, এটা তাই এর সমান সমান করে একটা কত করে দিলাম? 20। এটা তোমায় করতে হবে কোশ্চেন সলভিং এর সময়, বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে।
ফর দ্যাট আমরা কি করব, সবগুলোকে সমান সমান ভাগ করে নিব। আবার বলছি 20 গেল 20, দেন টেক্স এ রাইট টার্ন 15, দেন টেক্স অ্যানাদার রাইট টার্ন কত 30, এটাও 20 এটাও 20, 20 গেল আর এক্সট্রা কত গেল, গিয়ে এখন এই পয়েন্টে আছে, বললো ফ্রম হিয়ার হি টেক্স এ লেফট টার্ন, এখান থেকে লেফট টার্ন নিয়েছে এই পয়েন্ট থেকে, বল সাউথের দিকে যাচ্ছিল, সাউথ থেকে লেফট মানে কোন দিকে যাবো, ইস্টের দিকে, কোন দিকে যাবো, আবার বললাম একটু আগে সাউথ যাচ্ছিলাম, এখান থেকে লেফট মানে কোন দিকে যাবো, ইস্ট, এখান থেকে রাইট বললে কোন দিকে যেতাম, ওয়েস্ট, তাহলে আমাকে লেফট টার্ন বলেছে, অত ভাববো না, সাউথে আছি, অ্যারো দিয়ে দিবে না তো, সাউথে আছি, এখান থেকে লেফট, লেফট মানে কোন দিকে, ইস্ট, যদি রাইট বলতো কোন দিকে, ওয়েস্ট, বললো লেফটে গিয়ে বললো 15 কিলোমিটার গেছে, কত গেছে 15, তাহলে এখান থেকে এই অব্দি 15 গেছে, হলো, দিয়ে বললো দেন अगेन হি টেকস এ লেফট টার্ন, আবার লেফট টার্ন নিয়েছে, তাহলে ও তো অ্যাকচুয়ালি ওর ডান দিকে যাচ্ছিল, এদিক থেকে লেফট টার্ন মানে কোন দিকে বাবু, উপরে, মানে অ্যাকচুয়ালি তো ওর রাইটে যাচ্ছিল, এখান থেকে লেফট টার্ন, রাইট প্লাস লেফট করলে তুমি কোথায় যাবে, নর্থের দিকে, নর্থের দিকে গিয়ে মনে করো 10 গেছে, কত গেছে, তাহলে এখানে 15 আর এখান থেকে এই অবধি কত গেছে 10, গিয়ে এটা ছিল স্টার্টিং পজিশন, এটা হচ্ছে এন্ডিং পজিশন, ঘুরে টুরে এখানে এসে পৌঁছেছে। তোমাকে কোশ্চেন এইভাবে জিজ্ঞেস করবে, বাংলায় বললে বলবে শুরুর অবস্থান থেকে কত দূরে এবং কোন দিকে আছে, ইংলিশে বললে বলবে হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশন হি ইজ ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, দুটোই বার করতে পারবে তুমি। দেখো প্রথমে দেখি ডিস্টেন্সটা, এটা যদি 20 হয়, এটাও যদি 20 হয়, এখান থেকে যদি জোড়া দিলাম, এটা 15, তাহলে এটা কত হবে, আবার বলছি দিস ইজ 20, দিস ইজ 20, দিস ইজ 15, তাহলে দিস ইজ কত হবে, এটাও 15 হবে। আচ্ছা এটাকে যদি জুড়ে দিই, এটা 15, তাহলে এটা কত হবে, তাহলে আমি দেখো তো স্টার্টিং পয়েন্ট থেকে স্ট্রেট ডান দিকে আছে কিনা, এখানে 15 আর 15, 15 15 কত 30, একদম স্ট্রেট ডান দিকে আছি, মানে একদম ইস্টের দিকে আছি, তাহলে 30 মিটার কোন দিকে আছি, ইস্টে, তাহলে আমার আনসার কি হয়ে গেল 30 মিটার ইস্ট, বুঝলে, সবার ক্লিয়ার। কিন্তু ডিরেকশন দেখাটা খুব ইম্পর্টেন্ট, মনে কর আমি জাস্ট ডিরেকশন দেখার কথা বলছি, মনে কর এই লোকটা এখানে 10 না উঠে এখান থেকে মনে কর 8 উঠতো, মনে কর শুধু ডিরেকশন বলছি, তাহলে 8 উঠলে কি এত দূর অব্দি যেতে পারতো, 8 উঠেছে মানে একটু আগেই থেমে গেছে কিনা, মনে করে 8 কিলোমিটার উপরে উঠেছে, বুঝবে, তাহলে এখানেই থেমে গেছে, আর একটু 10 গেলে তো এই অব্দি যাবে, 10 কি গেছে 10 কি গেছে, কত গেছে 8, এবার জাস্ট তোমাকে বলেছে যে স্টার্ট, এটা তাহলে স্টার্টিং পজিশন, এটা কি পজিশন, এন্ডিং পজিশন, জাস্ট তোমাকে বলেছে কোন দিকে আছে, ইন হুইচ ডিরেকশন হি ইজ ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, মাপছি না এখন, মাপাতে পরে আসছি, ইন হুইচ ডিরেকশন হি ইজ ফ্রম দ্য কি বলেছে স্টার্টিং পয়েন্ট, মানে স্টার্টিং পয়েন্ট থেকে ও কোন দিকে আছে, তো তুই বলতো এটা কি ইস্ট, এটা ডাইরেক্ট ইস্ট, যদি সোজা দাগ থাকতো তাহলে কি হতো ইস্ট, না না এটা সোজা দাগ থাকলে কি হতো ইস্ট, এটা যদি সোজা নিচে থাকতো কি হতো সাউথ, এটা ইস্ট আর সাউথের মাঝখানে না, মানে একদম যদি সোজা হতো আগের কোশ্চেনটার মতো তাহলে ইস্ট হতো, একদম নিচে হলে কি হতো সাউথ হতো, এটা দেখ এরকম আছে, ইস্ট আর কার মাঝখানে সাউথের মাঝখানে, তাই এটাকে কি বলবো সাউথ ইস্ট, কি বলবো সাউথ ইস্ট। যদি খুব সমস্যা হয় তুমি কিচ্ছু করবে না, জাস্ট এই যে তোমাকে একটা ছবি আঁকালাম শুরুতে, এরকম একটা ছবি আঁকালাম, এটা নর্থ, এটা কি সাউথ, এটা কি ইস্ট, এটা ওয়েস্ট, এটা সাউথ ইস্ট, এটা নর্থ ইস্ট, এটা কি নর্থ ওয়েস্ট, আর এটা কি হলো সাউথ ওয়েস্ট। তোমাকে যেখান থেকে দেখতে বলেছে না, তোমার যদি সমস্যা হয় তাহলে এটাকে তুমি এই যে এই পয়েন্টটা ভেবে নেবে, এই পয়েন্টটা যেখান থেকে দেখতে বলছে, কোন পয়েন্ট থেকে দেখতে বলছিল স্টার্টিং পয়েন্ট থেকে, তুমি এটাকে এই যে এই পয়েন্টটা ভেবে নাও, বুঝলে। যদি স্ট্রেট ডান দিকে, মানে স্ট্রেট ডান দিকে হতো তাহলে কি হতো, যদি এটা স্ট্রেট নিচের দিকে হতো তাহলে কি হতো সাউথ, দেখ এটা না এদিকে আছে না এইদিকে আছে, এটা এরকম আছে, তাহলে সাউথ আর ইস্টের মাঝখানে, তাহলে আনসার কি হতো, তাহলে যেই পয়েন্টটা থেকে দেখতে বলবে অ্যাজ এ বিগিনার, যে তুমি নতুন শিখছো, সেটাকে তুমি এই যে এই পয়েন্টটা ভেবে নেবে, কোন পয়েন্টটা ভাববে, এই পয়েন্টটা, ডাইরেক্ট ডান দিকে থাকলে ইস্ট, একদম উপরে থাকলে কি নর্থ। মনে কর আমাকে বলতো যে 8 না গিয়ে 15 গেছে, মনে কর এখানে এবার বললো 10 10 বলেছিল প্রথমে, তারপর 8 বললাম, এবার কত বললো 15, তাহলে 15 গেলে তো অনেকটা উপরে উঠে যাবে, গুড। তাহলে আমাকে এটা আমার স্টার্টিং পয়েন্ট, আর এটা আমার কি পয়েন্ট হয়ে গেল এন্ডিং পয়েন্ট। এবার যদি আমাকে দেখতে হয় তাহলে আমি এরকম দেখছি, মানে আমি এরকম দেখছি, নর্থ আর কার মাঝখানে ইস্টের মাঝখানে, তাহলে আনসার কি হয়ে যাবে নর্থ ইস্ট। প্রথমে ডিরেকশন দেখা শিখতে হবে, বুঝলে, ক্লিয়ার প্রত্যেকের। যেখান থেকে দেখতে বলবে তাকে কোন পয়েন্টটা ভাববো, এই অরিজিন পয়েন্টটা একদম বাঁ দিক হলে কি হতো ওয়েস্ট, মনে করে এরকম হতো, মনে করে এরকম দিকে থাকতো, এটা কোন দিকে হয়ে যাচ্ছে, এটা নর্থ আর এটা কি ওয়েস্ট, নর্থ আর ওয়েস্টের মাঝখানে কি হতো, মনে করো এরকম থাকতো, ভেরি গুড, সাউথ আর ওয়েস্টের মাঝখানে কি হতো সাউথ ওয়েস্ট, তারপর দেখলে এটা নর্থ ইস্ট, এটা কি হয়ে গেল তোমার সাউথ ইস্ট, বুঝলে, ডিরেকশন বুঝতে পারলে। এবার আসছি আসল কথাতে, যেটার জন্য মেইনলি তোমাকে এই চ্যাপ্টারটা আমরা করাই, যেটা হচ্ছে শুধু এখানে না, তুমি যখন ত্রিকোণমিতি করবে, তুমি যখন পরিমিতি করবে, তুমি যখন জ্যামিতি করবে, সব জায়গাতে লাগবে এটা। মানে আজকে শিখে যাচ্ছ, তুমি যদি ভর্তি হও আজ থেকে 5 মাস পরে তুমি যখন পরিমিতি করবে, মেনসুরেশন করবে, তখন তোমাকে আবার যখন বলবে হ্যাঁ স্যার এটা তো আপনি বলেছিলেন ডেমো ক্লাসে, তো প্রচুর কাজে লাগবে এই জিনিসটা, যেটাকে বলে পাইথাগোরিয়ান ট্রিপলেট, মানে কিছু ট্রিপলেট ভ্যালু থাকে পাইথাগোরাসের, ওগুলো একটু জানতে হয়। প্রথমে পিথাগোরাসের সূত্র কি আগে জানি, এখানে লাগবে এই জায়গাটা। মনে কর তোকে বললো একজন লোক ডান দিকে 15 কিলোমিটার গেছে,
কত কিলোমিটার গেছে? বললো দেন হি টেক্স এ লেফট টার্ন। এবার কি টার্ন নিয়েছে? লেফট টার্ন। লেফট টার্ন নিয়ে মনে করো 8 কিলোমিটার গেছে। ডান দিকে যাচ্ছিল, ডান দিক থেকে লেফট টার্ন মানে কোন দিকে? উপরের দিকে। উপর দিকে কত গেছে? 8 কিলোমিটার গেছে। এবার আমাকে বলেছে এটাই স্টার্টিং পয়েন্ট, এটাকে মনে করে এন্ডিং পয়েন্ট। এটা স্টার্টিং পয়েন্ট, এটা কি পয়েন্ট? এটা কি পয়েন্ট? এন্ডিং পয়েন্ট। তোকে বললো স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে, কোন দিকে তো বলতেই পারবি, কোন দিক বল? নর্থ ইস্ট। স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে এটা? এইটা জিজ্ঞেস করছে, এটা কোন দিক? এটা কোন দিক? নর্থ ইস্ট। নর্থ আর কার মাঝখানে? ইস্টের মাঝখানে। এবার যদি তোকে বলে কত দূরে আছে, নাও, হ্যাঁ হ্যাঁ একদম 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 আসছি তো বাবু। এটা এটা না শর্টেস্ট ডিস্টেন্স। এটা কি ডিস্টেন্স? মানে তোমাকে যদি বলেছে কত দূরে আছে, তো তোমাকে সবসময় বলেছে সব থেকে ক্ষুদ্রতম দূরত্বটা বার করো। মানে কি ডিস্টেন্স বার করো? শর্টেস্ট। ছোটবেলায় যখন আমরা ফিজিক্যাল সায়েন্স পড়তাম, সরণ বলে একটা কথা বলেছিলাম, যেটাকে ইংলিশে ডিসপ্লেসমেন্ট বলে। কি বলে? ডিসপ্লেসমেন্ট। এটা সরণ বার করতে দিয়েছে তোমাকে, দ্য শর্টেস্ট ডিস্টেন্স। আমি যদি বলি আমি এখানে দাঁড়িয়ে আছি, গোটা মালদা ঘুরে আবার এখানে দাঁড়িয়ে গেলাম, তাহলে কি আমার কোনো ডিসপ্লেসমেন্ট হলো? তাহলে আমার সরণ কত হয়? 0। ছোটবেলা থেকে পড়েছি। সেরকমই তুমি যদি আমাকে বলো কত দূরে আছে, তুমি 15 আর 8 যোগ করে দিলে হবে না, কিন্তু তোমাকে এটা বার করতে হবে। কি বার করতে হবে? শর্টেস্ট ডিস্টেন্স। তো দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, যেখানে এটা 90 ডিগ্রি হয়ে আছে। কত ডিগ্রি আছে বলো তো দেখি? কি এটাকে এটাকে অতিভুজ বলে, জানো তো? এটা কি বলে? ইংলিশে বলে হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস হলো, বাংলায় বললে বলে অতিভুজ। হয়েছে? এবার দেখো এটা ভূমি, বাকিটা কি হয়? ভূমি আর কি হয়? লম্ব। কোনটা ভূমি বলো দেখি? ওই যে ভুল ধারণা। হ্যাঁ গুড, এই তো যাক। মানে দ্যাট ডিপেন্ডস অন দ্য অ্যাঙ্গেল বাবু। সবকিছু আমরা একটু হাফ হাফ জেনে আছি, সব ফুল ফুল জানতে হবে। মানে আমরা সঙ্গে সঙ্গে বলি আর তুই কেন? আমি যদি 100 এর মধ্যে ছেলেকে জিজ্ঞেস করি অঙ্কে অনার্স করে চলে এসছে মনে করো 98%, এটাই বলবে এটা ভূমি। ভূমি বাবু ডিপেন্ড করে সূক্ষ্মকোণটার উপরে। আমি যদি এই সূক্ষ্মকোণটা বলি, সেগুলো নিয়ে পরে আলোচনা করবো, আমি জাস্ট বলে রাখছি। যদি এই সূক্ষ্মকোণটা সাপেক্ষে বলি, তাহলে এর বিপরীতটা লম্ব আর এটা ভূমি, তখন এটা লম্ব হয়ে যাবে, এটা কি হবে? ভূমি, যেটা তোমরা বলছো। কিন্তু আমি এই সূক্ষ্মকোণটা সাপেক্ষে, এটাও একটা সূক্ষ্মকোণ, কিন্তু এটার উপরেই গোটা ত্রিকোণমিতি দাঁড়িয়ে আছে, যেটা বললাম তোমাকে, সেগুলো আমরা শিখবো ক্লাসে। এই সূক্ষ্মকোণের সাপেক্ষে বলি, তাহলে এর বিপরীতটা তখন হয়ে যাবে লম্ব, তখন এটা লম্ব হয়ে যাবে, এটা কি যাবে? ভূমি। মানে যেই সূক্ষ্মকোণটা দেখছো তার বিপরীতটা লম্ব। এটা দেখলে এটা লম্ব, এটা কি? ভূমি। আবার যদি আমি এই সূক্ষ্মকোণটাকে দেখি, তাহলে এই বিপরীতটা লম্ব, মানে এটা লম্ব, এটা কি হয়ে যাবে? সেটা নিয়ে পরে কথা বলবো। আপাতত যেটা ভূমি ভাবছো সেটাই ভূমি ভাবো, কিন্তু ভুল জানাটা ঠিক না, সেজন্যই বলে দিলাম। তো যেটা ইচ্ছা ভাবতে পারো তুমি, ভূমি লম্ব, এখানে আমার অত কাজ নাই। তো একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা বলে পিথাগোরাসের সূত্র বলে যে লম্ব স্কোয়ার বা লম্ব মানে পারপেন্ডিকুলার। হ্যাঁ, পারপেন্ডিকুলার, ইংলিশে বলে পারপেন্ডিকুলার, বাংলায় বললে বলে হচ্ছে লম্ব। লম্ব বা পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস একদম বেসের স্কোয়ার। বেস ওটাকে বলে বেস, ইংলিশে কি বলে? বেস। বাংলায় কি বলে? ভূমি। বেস বা ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে অতিভুজের স্কোয়ার। কার স্কোয়ার? অতিভুজ, যেটাকে হাইপোটেনিয়াস বলে। এটার উপরে কিন্তু প্রচুর কোশ্চেন থাকে। মানে তোমাকে আমি যদি বলি, তুমি যদি কম্পিটিটিভ পরীক্ষার কোশ্চেন উল্টাও রেল ফেলের, তুমি ট্রিপলেট ভ্যালু, এই যে তুমি পাইথাগোরাস ট্রিপলেট দিয়ে জিওমেট্রি, মেনসুরেশন যাই বলো, 5-6টা কোশ্চেন পাবে, কম করে বলছি আমি তোমাকে। মানে শিওর শট পরিমিতিতে তো ভর্তি ভর্তি মেনসুরেশন এর উপরে অঙ্ক। তাহলে কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কার স্কোয়ার? অতিভুজের স্কোয়ার। ছোটবেলা থেকে পড়ে এসছো এটা নিশ্চয়ই তোমরা, হ্যাঁ কি না? এখানে যদি আমি করতে চাই, তাহলে এখানে আমাকে কাটটা বার করতে হবে, অতিভুজ বার করতে হবে। তাহলে ওইটাকে হাইপোটেনিয়াস লিখলাম। তাহলে হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 15 স্কোয়ার কত? 225, আর 8 স্কোয়ার কত? 64। যোগ করলে কত আসে? 64, হ্যাঁ কি না? এবার তাহলে শুধু শুধু হাইপোটেনিয়াস স্কোয়ার কত হলো? 225 প্লাস 64 মানে কত আসছে? 289। তাহলে শুধু হাইপোটেনিয়াস ইকুয়াল টু রুট ওভার অফ কত হবে? 289। তো এখান থেকে এটা 17 স্কোয়ার। কার স্কোয়ার? স্কোয়ার রুট মানে বোঝো তো, মানে 16, স্কোয়ার রুট অফ 16, মানে কার স্কোয়ার? এটা 4-এর, হ্যাঁ কি না? তাহলে এখানে কত বেরিয়েছিল? 289। 290 কার স্কোয়ার? তাহলে আমি বলতে পারি এখান থেকে এই অব্দি ডিস্টেন্স কত? এবার যদি তুমি, এটা তো নয় ছোট মান ছিল, তুমি বার করে নিলে, এটা নয় মুখে মুখে বার করে দিতে পারলে, কেননা 15 স্কোয়ার বার করে এমন কিছু ব্যাপার না। 15 স্কোয়ার কত? 225। 8 স্কোয়ার কত? 64। যোগ করে কত আসলো? 289। 289 কার স্কোয়ার? এই অবধি তুমি মুখস্থও রাখতে পারবে, 1 থেকে 30 অব্দি স্কোয়ার ফেয়ার মুখস্থও রাখা যায়। কিন্তু বাবু যদি তোমাকে মনে করে বলতো এরকম, তোমাকে বললো মনে করো এখান থেকে এই অব্দি এসছে হচ্ছে 105 কিলোমিটার, আর এখান থেকে এসছে হচ্ছে 36 কিলোমিটার, তোমাকে বলেছে এটা কত? নাও তো গল্প শেষ করবে তুমি। তাহলে রুট ওভার 105 স্কোয়ার প্লাস আবার কার স্কোয়ার? 36 স্কোয়ার, আবার ওটাকে যোগ করে আবার উৎপাদকে বিশ্লেষণ করবে, ছোটবেলার মতো বর্গমূল বার করতে না, ছোটবেলায় ক্লাস 5-এ শেখানো হয়। দুটোর জন্য একটা করে বেরোতো, করতাম না আমরা? দিয়ে এটা করতে করতে তোমার দেখা গেলো শুধু একটাই ডিরেকশনে কোশ্চেন করে আসতে পারলে গোটা পরীক্ষাতে। তো
তো ওর জায়গা নেই এই সমস্ত অবসলিউট মেথড। সেজন্য কয়েকটা রেশিও শুধু মাথায় রাখতে হবে, কয়েকটা রেশিও মাথায় রাখলে ওর উপর থেকে পারফেক্ট ট্রিপলেট ভ্যালু দিয়ে অনেক অঙ্ক ত্রিকোণমিতিতে তো প্রচুর অঙ্ক এর উপর থেকে হয়ে যায়। আমি তোমাকে কয়েকটা রেশিওর কথা বলছি, একটু শুনবে, খুবই ইম্পর্টেন্ট। মানে এই ভ্যালুটা আমি বার করে দিচ্ছি তোমাকে একটু পরে। দেখো কয়েকটা মেন রেশিও আগে লিখে নাও, তারপর আমি তোমাকে বলছি ওটা কোথা থেকে আসলো। এইভাবে দেখো, পারপেন্ডিকুলার বা বেস, লম্ব বা ভূমি, লম্ব বা ভূমি আর অতিভুজ। প্রথমে হচ্ছে 3:4:5, 3:4:5। মানে কয়েকটা ট্রিপলেট ভ্যালু দেখাচ্ছি শুধু, এটাকে বলে পাইথাগোরিয়ান ট্রিপলেট। লম্ব বা ভূমি যদি 3 হয়, লম্ব বা ভূমি যদি 4 হয়, তাহলে অতিভুজ সবসময় কত হবে? 5 হবে। তুমি করে দেখো, 3 স্কোয়ার কত? 9, 3 স্কোয়ার কত? 9, 4 স্কোয়ার কত? 16, 16 প্লাস 9 করলে কত আসে? 25 কার স্কোয়ার, 5 স্কোয়ার। তাহলে 3 আর 4 থাকলে সবসময় কত হবে? 5 হবে। আবার বলছি, 3 স্কোয়ার কত? 9। তুই কি জানিস? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কার স্কোয়ার? অতিভুজ স্কোয়ার। পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু কি? হাইপোটেনিয়াস স্কোয়ার। তো 3 স্কোয়ার কত? 9 প্লাস 4 স্কোয়ার কত? 16, 9 প্লাস 16 কত? 25, 25 কার স্কোয়ার? যাচ্ছে কিনা? মানে এটা দিয়ে পাইথাগোরাসের ট্রিপলেট হচ্ছে কিনা? তাহলে এটা একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট হলো। আগে মেইন ভ্যালুগুলো দেখো, অনেক আছে, আমি তোমাকে 5-6টা দেখাচ্ছি। 5, 12, 13, একটা ট্রিপলেট থেকে 1000টা ট্রিপলেট তৈরি হয়, সেগুলো তো আসছি। 5, 12, 13, এটাও করে দেখ। 5 স্কোয়ার কত? 25, 12 স্কোয়ার কত? 144, যোগ করলে হয় 169। এই যে 25 আর 144 যোগ করলে কত হয়? 169, 169 কার স্কোয়ার? 13 স্কোয়ার। মানে এটাও কি করছে? স্যাটিসফাই করছে। তো দিস ইজ অলসো পাইথাগোরিয়ান ট্রিপলেট। তারপরে দেখো 15, 8, 17, একটু আগে যেটা করলাম। 15, 8 আর কত? 17, 15 স্কোয়ার কত? 225, 8 স্কোয়ার কত? 64, একটু আগেই করলাম। 289, 289 কার স্কোয়ার? 17 এর। তারপরে হলো মনে করো 20, 21, 29, এগুলো সব ট্রিপলেট ভ্যালু। 20 স্কোয়ার কত? 400, 21 স্কোয়ার কত? 441, 441 প্লাস করলে 841, 841 স্কোয়ার অফ কত? 29। মানে সবগুলোতে এটা হচ্ছে। এটা স্কোয়ার করো যদি, প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার হবে। এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু কার স্কোয়ার হবে? এটা স্কোয়ার হবে। এই মানগুলো একটু মনে রাখতে হবে তোমাকে, আর কিচ্ছু না। আরো মান আছে, আমি আপাতত ডেমো ক্লাসে আবার বলছি। ডেমো ক্লাসে জাস্ট তুমি দেখো যে কেমন করে কি হয় না হয়। এগুলো ইনডেপথে আবার পড়ানো হয় বাবু, পুরো সিলেবাস ধরে ধরে পড়ানো হবে। 24, 7, 25, 24 স্কোয়ার কত? 576, 7 স্কোয়ার কত? 49। এবার তুমি নাও জানতে পারো, পরে জেনে যাবে। 576 প্লাস 49 করলে 625 আসে। 625 কার স্কোয়ার? 25 এর স্কোয়ার। এখানেও তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলে এটা স্কোয়ার আসছে, হলো। তারপর দেখো 40, উপরে লিখলাম 40, 9, 41। আমি 7টা মোটামুটি তোমাকে বলে রাখছি, এরকম 30টার মতো আছে, কারণ পুরোটা লেখাতে গেলে আজকে এটাই লেখাতে হবে শুধু। 40, 9, 41, এটাও সেম। আরেকটা দেখো 35, 12, 37, আরো আছে, আবার বলছি। ওগুলো দেখবো ক্লাসে যখন পড়াবো। আপাতত 5-7টা লিখলাম, মানে ব্যাপারটা সম্পর্কে বোঝাতে চাইছি আমি তোমাকে। 40, 9, 41, 40 স্কোয়ার 1600, 1600, 9 স্কোয়ার 81 প্লাস করলে 1681, 1681 ইজ স্কোয়ার অফ কি? 41। আবার সেম দেখো, এইটাও দেখো, এখানে এই অঙ্কটাই আছে। কিভাবে আছে দেখাচ্ছি। 35, 12 হলে কত হবে? 37, 35 এর স্কোয়ার প্লাস 12 এর স্কোয়ার করলে কার স্কোয়ার আসবে? 37 এর স্কোয়ার। তো স্যার আপনি যে আমাকে এখানে এই মানটা দিলেন, তো এটা তো ওর মধ্যে কোথাও দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ? মনে করো তোমাকে যদি এরকম বা দেওয়া থাকতো, এই যে একটু আগে বললাম 15 হলে এটা 8 হচ্ছিল, তো তুমি সঙ্গে সঙ্গে কত বলে দিবে এটাকে? এই যে 15, 8 থাকলে কত হবে? 17 হবে। তুমি তা একদম সঙ্গে সঙ্গে আনসার দিয়ে দিবে। কিন্তু স্যার এখানে কোথায় আমি এরকম তো মান দেখতে, আপনি আচ্ছা এটা কি বাইরে? না, এটা এর মধ্যেই আছে। আরো ট্রিপলেট ভ্যালু হয়, কিন্তু এই মানটা এখানেই আছে লুকিয়ে, তোমাকে বার করতে হবে। কি ব্যাপার একটু যদি আসি, দেখো এগুলো না এক একটা রেশিও। এগুলো কি? এক একটা রেশিও। রেশিও মানে কি? অনুপাত। মানে এই যে 3, 4, 5 লিখেছি, বুঝে পড়ো। এটা যদি 3 হয়, এই যদি 4 হয়, এটা কত হবে? মনে করো আমি এদের এই বাহুগুলোকে সমান অনুপাতে বাড়াবো, সেম প্রপোর্শনে ইনক্রিজ করব। মনে করো এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। কত করবো? এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। তো বাহুগুলো তো একই অনুপাতে বাড়লো, তো ওটা গিয়ে তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই হবে। বাহুগুলো কেমন অনুপাতে বাড়লো? একই অনুপাতে বাড়লো। মানে যে অনুপাতে ছিল প্রত্যেকটাকে কত দিয়ে গুণ করেছি? 2 দিয়ে। তাহলে গিয়ে তো ওটাও তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। তুমি করে দেখো, 3 দুগুণে কত? 6, 4 দুগুণে কত? আর 5 দুগুণে কত? করে দেখ। 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করলে কিন্তু 10 এর স্কোয়ার আসে। 6 স্কোয়ার কত? 6 স্কোয়ার কত? 36, 8 স্কোয়ার কত? 64 প্লাস করলে কত আসছে? 100, 100 কার স্কোয়ার? তার মানে একটা ট্রিপলেট থেকে 1000টা ট্রিপলেট তৈরি হতে পারে। লাইক একটা রেশিও থেকে কোটি, মানে 2:3 যা, আর 4:6 কি আলাদা নাকি? 2:3 মানে কত? 2 বাই কত? 3। আর 4:6 মানে কত? 4 বাই কত? ওই ইস্টু মানে ভাগ। ইস্টু মানে কি? কিছু না, মাঝখানে একটা দাগ দিতে ভুলে গেছে, মানে একটা ভাগের দাগ দিতে ভুলে গেছে। তাহলে তাহলে 4:6 মানে কত? 4 বাই কত? এটাকে যদি কাটাকাটি করি, আবার তো কেটে 2/3 চলে আসছে, আসছে কিনা? তো
তো একটা রেশিওর প্রত্যেকটা টার্মকে যদি তুমি একই সংখ্যা দিয়ে গুণ করো বা একই সংখ্যা দিয়ে ভাগ করো, রেশিওর কি কোনো চেঞ্জ হবে? মানে তুমি আবার বলছি, তুমি মনে করো 5:7 লিখলে আর এখানে লিখলে 25:35, দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই বাবু। তুমি যদি 25/35 লেখো, 5 দিয়ে যদি কাটো 5 আসবে, 5 দিয়ে কাটলে কত আসবে? সেমই তো ব্যাপার। তার মানে এক একটা ট্রিপলেট থেকে হাজার হাজার ট্রিপলেট তৈরি হতে পারে। কথা বুঝতে পারছো? মানে তুমি কি করবে? কিচ্ছু করবে না, তুমি শুধু দেখবে। দেখো এখানে কত কত বলা ছিল, 105 আর কত দেওয়া ছিল। তার মানে তোমাকে মাথায় রাখা যে কিছু দিয়ে গুণ করে বলা আছে, তোমাকে মেন ট্রিপলেটটা বার করতে হবে। কি করতে হবে? মেন ট্রিপলেট। তুমি কিচ্ছু করবে না, সব থেকে বড় যেই সংখ্যা দিয়ে ভাগ যায় সেটা দিয়ে কাটবে এটাকে। 105 আর 36 সব থেকে বড় কি দিয়ে ভাগ যায়? 3 দিয়ে। কি দিয়ে ভাগ যায়? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করার নিয়ম আছে, 5 আর 1 যোগ করলে কত হয়? 6। 3 দিয়ে ভাগ যাচ্ছে, আর 36 তো 3 দিয়ে ভাগ যায় জানোই। সব থেকে বড় মানে এদের গসাগু, সব থেকে বড় ভাগ যায় মানে ওটা কি বলে? গসাগু বা এইচসিএফ বলে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। মানে ওদের এইচসিএফ দিয়ে কাটাকাটি করে নেবো, এটা তুমি ধরতেই পারবে। যদি 3 দিয়ে কাটো তাহলে এটা 35 হয়ে যাবে। 3 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে? এইবার দেখ, তুই দেখ তো 35 আর 12 থাকলে অতিভুজ কত হয়? নাও তুই ট্রিপলেটে ঢুকে গেছিস, 35 আর 12 আছে কাটাকাটি করে, তাহলে এটা কত হবে? 30। কত দিয়ে মাল্টিপ্লাই করা ছিল রে? 3 দিয়ে। তাহলে যত দিয়ে মাল্টিপ্লাই করা ছিল ওটাকে তত দিয়ে আবার মাল্টিপ্লাই করে দিতে হবে, কারণ ওই অনুপাতে তো ছিল। 37 কে 3 দিয়ে গুণ করে 111 আসে। কত আসে? মানে আমি বলে দিতে পারি এখান থেকে এই অবধি কত ছিল, 111, মানে 111 কিলোমিটার। কিছু করতে হলো না তোমাকে, না তো তোমাকে করতে হতো √105 প্লাস 36 যোগ করার পরে আবার ওই যে ছোটবেলায় করতাম না, এই দুটোর জন্য একটা, ওই করতে করতে তোমার পরীক্ষার হল শেষ হয়ে যাবে বাবু। বুঝলে কথাটা? আরো দেখাচ্ছি, মনে কর তোকে বললো শিখে নে, এখান থেকে বললো মনে কর 60 কিলোমিটার, আর এখান থেকে এখানে বললো 32 কিলোমিটার, তোমাকে এটা বার করতে দিয়েছো। চেষ্টা করো তো কেউ একজন। সব থেকে বড় কি দিয়ে কাটে ওটা দিয়ে কাটো আগে। সব থেকে বড় কি দিয়ে কাটে? 4 দিয়ে। এর থেকে বড় তো কোনো সংখ্যা নাই। 40 আর 32 একদম। 40 আর 32, হোয়াট ইজ দ্য এইচসিএফ? গসাগু কত? ক্লাস 2 এর ক্লাস বাবু, গসাগু বার করা ক্লাস 2 এ শেখায়। তাও আমি তোমাকে এখন আবার বলছি, 60 আর 32, হোয়াট ইজ দ্য এইচসিএফ? 4। এদের গসাগু কত? 4। মানে সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 4 দিয়ে। আর এর থেকে বড় কোন সংখ্যা আছে যেটা দিয়ে ভাগ যাবে দুটো সংখ্যা? তো 4 দিয়ে কাটলাম কত হচ্ছে? 15। 4 দিয়ে কাটলাম কত হচ্ছে? 8। 4 15 60, আর 4 8 কত? 32। 15 আর কত? 8। 15 আর 8 থাকলে কত হয়? কত দিয়ে কেটেছিলে? তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, কত হয়ে গেল? তাহলে আনসার ইজ 68, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তোমাকে শুধু ট্রিপলেটটা ধরতে হবে, এরকম অনেক ট্রিপলেট আছে, আমি তোমাকে কয়েকটা দেখাচ্ছি তোমাকে। বুঝলে? ক্লিয়ার প্রত্যেকে? আরেকটা বলো দেখি, কে বলবে আগে? আমাকে বললো মনে করো এখান থেকে এই অবধি গেছে হচ্ছে, আচ্ছা সহজ দেখলাম 48, আর এখান থেকে এই অবধি গেছে 14। আমাকে এটা বার করতে দিচ্ছে, তাড়াতাড়ি বলো কে আগে বলবে। কম্পিটিশন শেষ, নিয়ে আসো। ভেরি গুড, 50 বলে দিয়েছে। 25 তো ওটা মানটা, ওটাকে আবার কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 2 দিয়ে। দেখো 48 আর 14 সব থেকে বড় 2 দিয়ে কাটে। এদের এসছে কত? 2। এতটুকু তুমি ধরতেই পারবে। 2 দিয়ে কাটলে কত হবে? 24। 2 দিয়ে কাটলে কত? 7। 24 আর 7 থাকলে বাবু এখানে কত হয়? 25। তো 2 দিয়ে কাটা ছিল, তাই 2 দিয়ে গুণ করে দিব, তাহলে 25 দুগুণে কত হয়ে গেল? কিছু করতে হচ্ছে না, তো করতে হতো √48² প্লাস 14² যোগ করে আবার ওদের স্কোয়ার রুট করতে গেলে শেষ ওই দিন পরীক্ষা তোমার। বুঝতে পারলে? ক্লিয়ার প্রত্যেকে? এই হলো মোটামুটি ডিরেকশনের এদিক ওদিক। এবার কয়েকটা কোশ্চেন আমরা প্র্যাকটিস করি, আমি তোমাকে কয়েকটা করতে দিচ্ছি। বুঝলে কিনা এই অবধি? দিক দেখা বুঝলাম, ডান দিক বা দিক বুঝলাম, আবার একটু ছোট্ট করে রিপিট করে দিই বাবু। আরো অনেক কিছু আছে, ডেমো ক্লাস, তাই জন্য অত ইনডেপথে আমরা যাচ্ছি না, জাস্ট টু শো ইউ হাউ উই টেক দ্য ক্লাস। আর এটা ডান দিক, মনে করো ডান দিকে গেলাম, ডান দিক থেকে মনে করো আবার ডান দিক। কোথায় যাবো? নিচের দিকে। ডান দিক থেকে বাঁ দিক, কোন দিকে যাবো? উপরের দিকে। বাঁ দিক যাচ্ছিলাম, আবার বাঁ দিক, এটাই ভুল হবে কিন্তু। বাঁ দিক থেকে বাঁ দিক কোথায়? নিচে। বাঁ দিক থেকে ডান দিক কোথায়? উপরে। শুধু নর্থেই যাচ্ছিলাম, এখান থেকে ডান দিক মানে ডান দিকে, এখান থেকে বাঁ দিক মানে কোন দিকে? বাঁ দিকে। কিন্তু যদি বাঁ হাতে ডান হাত হয়, কিন্তু যদি সাউথে আসি, এই দিকটা হয়ে যাবে ডান, এই দিকটা কি হয়ে যাবে? বাম। মানে সাউথ থেকে ডান দিক মানে ওয়েস্টের দিকে, আর বাঁ দিক মানে কোন দিকে? ইস্টের দিকে। এতটুকু শুধু মাথায় রাখো। বুঝলে? ক্লিয়ার? চলো কয়েকটা কোশ্চেন সলভ করার চেষ্টা করি। এক সেকেন্ড দাঁড়াও, আমি হার্ড কপি নিয়ে আসছি। প্রত্যেকবার লাস্টে গিয়ে অনেকেই লাস্টে বলে যে স্যার আমাকে একটা সিট দিন, একটা সিট দিন, দিয়ে লাস্টে আর নিতে পারি না আমরা। সেজন্যই তুমি আজকে থেকে আমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে। তুমি চাইলে আজকে স্পট অ্যাডমিশন নিতে পারো বা পরেও নিতে পারো। দিয়ে আমরা আজকে থেকে, আজকে সোমবার তো, আমরা শুক্রবার থেকে ক্লাস স্টার্ট করে দেবো। মানে শুক্রবার অবধি অ্যাডমিশন চলবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার তুমি যে কোনো দিন সেন্টারে এসে ভর্তি হতে পারো। কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে সব গ্রুপে আমরা লিখে দিব। শুধু যাওয়ার সময় গ্রুপে অ্যাড হয়ে চলে যাবো, ঠিক আছে? যখন যাবে ওখানে সব জানিয়ে দেবো।
কি করতে হবে না, বাট তারপরেও আরেকটা ব্যাচ আমাদের হবে, কেননা এখন গ্রুপে আগের দিন প্রায় 15-16 জন আরো এসেছিল, আজকে আসেনি অনেকের বিভিন্ন কারণের জন্য, সেটা আমরা জানিয়ে দেবো, ঠিক আছে? যারা সকাল দূর থেকে আসো তাদের জন্য এটা রাখা হয়েছে, কারণ বাইরে থেকে আসো সন্ধ্যাবেলা হবে না, লেট হয়ে যাবে, তাই এটা সকালের ব্যাচ। এবার ভর্তি হয়ে যাওয়ার পরে, এই ব্যাচটা ভর্তি হয়ে যাওয়ার পরে তারপরে যারা থাকবে তাদেরকে নিয়ে আমরা বিকালে ব্যাচ স্টার্ট করবো। দুটোই সামনের সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে। চলো স্টার্ট করি, দেখা যাবে কি হবে, সেগুলো সব গ্রুপে জানিয়ে দেবো। একটা আমাকে দিবি একটু। চলো ফার্স্টে কত নম্বর ছিল? 1 নম্বর, একটু দেখে নাও। কুনাল ওয়াক্স 10 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, পরিষ্কার করে রাখবে। কুনাল নর্থের দিকে কত কিলোমিটার গেছে? 10 গেছে। 10 কিলোমিটার নর্থে যাওয়ার পরে বলে দিয়েছে ফ্রম দেয়ার হি ওয়াক্স 6 কিলোমিটার টুয়ার্ডস সাউথ, ওখান থেকে 6 কিলোমিটার কোথায় এসছে? সাউথে। তো যে রাস্তায় গেছে ওই রাস্তাতেই তো ফিরবে, আলাদা রাস্তা দিয়ে কি ফিরবে? তাই 10 উপরে গেছে, আবার ওই রাস্তা দিয়ে কত ফিরেছে? 6 সাউথ। তাহলে আমি ধরলাম এই উপরে গেছে, এখান থেকে এই অব্দি মনে কর 6 ফিরেছে। তাহলে ভেরি গুড, এই টোটালটা 10, এখান থেকে অব্দি 6 ফিরলো, তাহলে এখান থেকে অব্দি কত পড়ে আছে? 4। এই যে মাপগুলো, এটাই আসল। এখন ও কিন্তু এই পয়েন্টে দাঁড়িয়ে আছে, হ্যাঁ কি না? ফ্রম দেয়ার হি ওয়াক্স 3 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট, ইস্ট মানে কোন দিকে? ডান দিকে। এখান থেকে ইস্টের দিকে, ইস্ট মানে তো ইস্টই। আবার ভাবিস না সাউথ থেকে স্যার ইস্ট বলেছে এদিকে ঘুরিয়ে দিব, ডিরেকশন বলা থাকলে ইস্ট বললে তুমি সাউথে আসো আর যেখানেই আসো তোমায় কোথায় যেতে হবে? ইস্টে। ওয়েস্ট বললে কোন দিকে যেতে হবে? ওয়েস্টেই। তাহলে ইস্টে দিয়ে কত গেছে বাবু? 3 গেছে। কত গেছে? তাহলে এটা ওর স্টার্টিং পজিশন ছিল, আর এটা ওর এন্ডিং পজিশন হয়ে গেল। আমাকে এটা বার করতে দিয়েছে, একটু আগেই বললাম দেখ, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা সবসময় কত হয়? 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, যোগ করলে 25, কার স্কোয়ার? 5 স্কোয়ার। আর বলেছে কোন দিকে? স্টার্টিং পয়েন্ট থেকে, এই যে এই পয়েন্ট থেকে এরকম আছে না? ভেরি গুড, তাহলে 5 কিলোমিটার কি হয়ে গেল? নর্থ ইস্ট। সুন্দর, বুঝলে? আবার বলছি, 10 উঠলো, 6 নামলো, নামলো, এই পয়েন্টে এসে পৌঁছালো, এখান থেকে ডান দিকে যাবে বলেছে, ডান দিক মানে ডান দিক, ইস্ট বলেছে। আর তুমি যদি ডান দিক বাদিক বলতো তাহলে হাত ঘুরাতাম, কিন্তু এখানে ইস্ট ওয়েস্ট বললে কি হাত ঘুরাবো? ইস্ট মানে ইস্টের দিকে, কত গেল? 3। তাহলে এটা কত? 4, এটা কত? 3। তোমাকে এটা বার করতে হবে, তাই এটা 3, এটা 3, এটা 4 হলে ট্রিপলেট ভ্যালু কি বললে একটু আগে? 5 হবে। কোন দিকে আছে? নর্থ ইস্টের দিকে। তাহলে আনসার কি হলো? 5 কিলোমিটার নর্থ ইস্ট। বুঝলে? না বুঝলে বলো, আবার বলবো। তুমি বুঝতে পারলে? শিওর? চলো আবার বুঝবে, যখন ক্লাস হবে তখন আবার ইন ডেপথে বলবো। তারপর কত নম্বর? আ ম্যান ওয়াজ 5 কিলোমিটার টুয়ার্ড সাউথ, সাউথের দিকে 5 গেছে, গেছে গিয়ে বলেছে দেন হি টেকস আ রাইট টার্ন, এবার রাইট লেফট বলেছে। রাইট লেফট বলতে পাল্টে যাবে, ইস্ট ওয়েস্ট বললে কি পাল্টাবে? এটা মাথায় ঢোকা হবে। সাউথ থেকে রাইট মানে কোন দিকে যাবো? লেফটের দিকে। কেন বলেছে হি টেকস এ রাইট টার্ন, বাট সাউথ থেকে রাইট মানে কোন দিকে বলেছি? ওয়েস্টের দিকে। কত গেছে বাবু? 3। তাহলে এখান থেকে অব্দি 3 গেছে। আবার বলছে আফটার ওয়াকিং 3 কিলোমিটার হি টার্নস লেফট, আবার লেফটে গেছে। তাহলে এদিকে যাচ্ছিল, লেফটেই যাচ্ছিল, লেফট থেকে লেফট মানে কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে কি কত গেছে? 5 গেছে। আর কি কোথাও গেছে কিছু? শুধু জিজ্ঞেস করেছে ইন হুইচ ডিরেকশন হি ইজ ফ্রম দ্য স্টার্টিং প্লেস, মানে শুরু থেকে কোন দিকে আছে একদম। এটা স্টার্টিং পজিশন, এটা কি পজিশন? এন্ডিং পজিশন। এই যে এরকম আছে, মানে এই যে এরকম আছে। সাউথ আর কার মাঝখানে? ইস্টের মাঝখানে, ওয়েস্টের সরি, সাউথ আর ওয়েস্টের মাঝখানে। তাহলে আনসার কি হবে? সাউথ ওয়েস্ট। এটা ওয়েস্ট, এটা সাউথ, তাহলে এটা কি হয়ে যাবে? সাউথ ওয়েস্ট। হলো? এটা একদম বেসিক ছিল। তারপরে কত নম্বর? 4 নম্বর। বাকিগুলো কিন্তু ঘরে গিয়ে একটু করবে, চেষ্টা করবে, ভর্তি হও না হও, এত কষ্ট করে এসছো গরমের মধ্যে, বাড়িতে গিয়ে অন্তত চেষ্টা করবে, কোনো কিছু বৃথা যায় না বাবু। আ ম্যান ওয়াজ 15 মিটার সাউথ, একটা ম্যান সাউথে দিয়ে কত গেছে? 15 মিটার। দেন টার্নিং টু হিজ রাইট, গিয়ে আবার 15 গেছে। সাউথ থেকে রাইট মানে কোন দিকে? লেফটের দিকে। লেফটের দিকে কত গেছে? 15। ভালো কথা। আবার বলছে দেন টার্নিং টু হিজ লেফট হি ওয়াক্স 10, এখান থেকে আবার লেফট গেছে, ও তো লেফটেই যাচ্ছিল। লেফট থেকে লেফট মানে কোন দিকে? সাউথের দিকে। সাউথের দিকে গিয়ে কত গেছে বাবু? 10 গেছে, এই যে 10। হলো? আবার বলেছে দেন अगेन টার্ন টু হিজ লেফট, এবার তুই সাউথে যাচ্ছিলিস, সাউথ থেকে লেফট মানে কোন দিকে? তোর কোন দিকে? ডান দিকে। ইস্টের দিকে। ইস্টের দিকে কত গেছিস? এটাও 15, এটাও 15। একটু মেপে আঁকবি। তো এখান থেকে স্টার্ট করেছিলিস আর এখানে গিয়ে শেষ করেছিস। এটা যদি 10 হয়, এখান থেকে অব্দি কত হবে? এটা 15 আর 10 কত হলো? 25। একদম নিচের দিকে সাউথের দিকে আছিস, তাহলে 25 মিটার কি হবে? সাউথ। এবার এখানে শুধু তোর কি চেয়েছে? শুধু ডিস্টেন্স চেয়েছে, তাহলে আনসার কত হবে? 25। বুঝলি? কিচ্ছু না, এখন জল বাদ, বুঝেছো? লাস্ট বেঞ্চ। চলো তারপরে কত নম্বর? আ ম্যান ওয়াক্স 2 কিলোমিটার নর্থ, আস্তে আস্তে দেখো, 2 কিলোমিটার নর্থে গেছে, গেছে। বলো ফ্রম দেয়ার হি টার্নস ইস্ট এন্ড ওয়াক্স 10, এখান থেকে ইস্টের দিকে মানে ইস্টের দিকে কত গেছে? 10 গেছে। তারপরে বলে দিয়েছে ফ্রম দেয়ার হি টার্নস নর্থ, এখান থেকে নর্থ থেকে কত গেছে? 3। আবার বলেছে ফ্রম দেয়ার হি টার্নস টুয়ার্ডস ইস্ট, গিয়ে কত গেছে? 2। এই অবধি ওর যাত্রা।
তাহলে এটা ওর স্টার্টিং পয়েন্ট, এটা ওর কি পয়েন্ট। এই কোশ্চেনটা এখানে একমাত্র স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, বাকি তো বাচ্চা ছেলে কোশ্চেন দিয়েছি। তুই আমাকে বল শর্টেস্ট ডিস্টেন্স মাপতে বলেছে, তো আমাকে তো স্যার এখানে কি ত্রিভুজ আছে, তো ত্রিভুজ বানাতে হবে। দেখো এখান থেকে যদি আমি একটা ইমাজিনারি লাইনটা নিই, আমি এরকম একটা লাইন, এটাই শর্টেস্ট ডিস্টেন্স হবে কিনা, মানে লোকটা যদি এইভাবে যেত তাহলে সবার আগে যেতে পারতো কিনা। তাহলে এইখানে একটা ত্রিভুজ হচ্ছে, দেখো শুধু এই দাগটাকে জোড়া দিলে একটা ত্রিভুজ হয়ে যাবে না। তুই বল এখান থেকে অব্দি কত, 3, এটা 3, তাহলে আমি একটা এরকম করে 3 আঁকলাম, এটা 3 হলে এই অবধি কত হবে 3। এবার এটাকে আমি জুড়ে দিলাম বাবু, এটা যদি 10 হয় এটা কত হবে। এবার দেখতো একটা ত্রিভুজ আমি দেখতে পাচ্ছি, এরকম একটা ত্রিভুজ আমি দেখতে পাচ্ছি, পাচ্ছি কিনা। এইটা হচ্ছে ভূমিটা বা যাই লম্ব বলো, 3 আর 2 কত, তাহলে এটা 5 হয়ে গেল। এখানে 10 আর এটা কত 2, 10 আর 2 কত হলো 12, তাহলে এটা 5 এটা 12, তাহলে এটা সবসময় কত হয়, ডান হয়ে গেছে। আর একটা কোশ্চেন কি করলাম, এটাকে মেলালাম, তাহলে এই অতিভুজটা ক্রিয়েট হয়েছে। তা এইটা কি ছিল, এটা কি ছিল, এটাকে বানিয়ে নিলাম, এখান থেকে এই অবধি 3, তাহলে এখান থেকে এই অবধি কত হবে 3ই হবে। এখান থেকে এই অবধি 10, তাহলে এখান থেকে অবধি কত হবে 10 হবে। তো 10 আর 2 12, 3 আর 2 কত 5, তাহলে এটা 12 এটা 5, তাহলে অতিভুজ সবসময় কত হবে 13। একটু আগে শিখলাম, তাহলে আনসার কত হচ্ছে 13। দাঁড়াও আবার এও দেখতে বলেছে, ও না শুধু ডিস্টেন্স দেখতে বলেছে, হয়ে গেল। তারপর কত নম্বর 14, আর একটাই ছিল তো, বাকিগুলো ঘরে করবে, কোনো ডাউট হলে পাঠাবে, করে দেওয়া হবে, পুরো সলিউশনই দিয়ে দেওয়া হবে। আগের দিনের পিডিএফ, অঙ্কের সেকেন্ড পিডিএফ, আজকের এই পিডিএফ, সব সলিউশন কালকে সকালের মধ্যে পেয়ে যাবে। কত নম্বর 14, অজয় ওয়াক্স 24 কিলোমিটার ইস্ট, কত গেছে 24 কিলোমিটার, কোন দিকে গেছে ইস্টের দিকে। তারপরে বলেছে দেন টার্ন রাইট হ্যান্ড সাইড এন্ড টেক্স এ ড্রাইভ অফ 10, রাইট মানে কোন দিকে, ডান দিকে, ডান দিকে কত গেছে বাবু 10 হলো, ঠান্ডা মাথায় রাখো। দেন টার্নিং টু হিজ রাইট, আবার রাইটে গেছে, আবার বলেও দিয়েছে ওয়েস্ট, মানে তুমি সাউথ থেকে রাইট মানে তো তুমি ওয়েস্টের দিকে যাবে, এমনি তো বলেও দিয়েছে তোমাকে। তাহলে ওয়েস্টের দিকে কত গেছো 10, তাহলে এই দিকে গেছি আরো 10, এই যে মেপে আঁকবে, এখান থেকে এই অবধি 10 হয়েছে, তাহলে এখান থেকে এই অবধি বাকি কত পড়ে থাকে 14, কারণ টোটালটা কত 24, এই অবধি 10, এই অবধি কত 14, একটু মেপে মেপে আঁকবে। আবার বলেছে হি টার্নস লেফট এন্ড ওয়াকস আট, এখানে ছিল কিন্তু, এখানে ছিল কিন্তু, এখান থেকে লেফট, লেফট মানে কোন দিকে, বাঁ দিক থেকে বাঁ দিক মানে কোন দিকে, নিচের দিকে, নিচের দিকে কত গেছে এই যে 8 গেছে। তারপরে আবার বলেছে দেন টার্নস রাইট अगेन, মানে সাউথের দিকে যাচ্ছিল কিনা, এখান থেকে আবার রাইট গেছে, সাউথ থেকে রাইট মানে তোমার কোন দিকে বাঁ দিকে, বাঁ দিকে গিয়ে আবার কত গেছে 14ই গেছে, তাহলে এটাও 14, এখান থেকে অবধি এটাও কত। এই জন্য তো মাপটা আঁকলাম যাতে আমি বুঝতে সুবিধা হয়, যদি মেপে মেপে না আঁকি তাহলে বারবার করে গুলিয়ে যাবো আমি। তাহলে এটা ছিল আমার স্টার্টিং পয়েন্ট, এটা আমার কি পয়েন্ট এন্ডিং পয়েন্ট। তাহলে এখান থেকে এই অবধি 10, তাহলে এটাও 10, এখান থেকে এই অবধি 8, তাহলে এটাও কত 8, তাহলে 10 আর 8 কত 18, কোন দিকে আছে বাবু একদম সাউথে আছে, একদম সাউথে, তাহলে আনসার কি হবে 18 কিলোমিটার সাউথ, হয়ে গেল। কিচ্ছু নাই, আবার বলছি এটা ডেমো ক্লাস ছিল, এগুলা আবার ইলাবোরেটলি আমরা ক্লাসে পড়াবো তুমি ভর্তি হয়ে যাওয়ার পরে। জাস্ট দিস ওয়াজ এ ডেমো ক্লাস টু শো হাউ দা ক্লাসেস গোজ অন, কিভাবে হয় পড়ানো, বুঝতে পারলে ক্লিয়ার প্রত্যেকের। এই পিডিএফটা ঘরে গিয়ে করবে, এই ক্লাসটার পুরো রেকর্ডিং দেওয়া হবে তোমাকে, রেকর্ডিং দেখে বুঝলে না বুঝলে কিছু যায় আসে না, কারণ এই টপিক গুলো আবার রেগুলার ক্লাসে করানো হবে। হলো, আরেকটা কথা বলে রাখি, আবার বলছি মানডে আর ফ্রাইডে ফিক্স টাইম হয়েছে একটা 11টা থেকে, যারা আবার বলছি যারা দূরে থাকো তারা যদি স্পট অ্যাডমিশন নিতে পারো তো নিয়ে নাও, না নিলে তুমি 2-3 দিনের মধ্যে অ্যাডমিশন নাও, পরে কিন্তু বলবে না। আমি আবার বলছি ব্যাচে প্রায় ডেমো গ্রুপে এখানে তুমি যদি দেখো 60 জন আছে, এর মধ্যে 50 জন ভর্তি হবে ফর শিওর। তারপর তুমি লাস্টে গিয়ে ওয়েট করে বসে আছো, ওই টাকা মনে করে ইন্টারেস্টে ফলাচ্ছ, হ্যাঁ যে ভর্তি হবো একদম লাস্টের দিন গিয়ে, তো লাস্টের দিন গিয়ে দেখা গেলো তোমার জায়গা থাকলো না, তাহলে কিন্তু আমরা ভর্তি নিতে পারবো না, কারণ একটা ঘরে আমাদের অত ছেলে বসানোর জায়গাও নাই, অত ক্ষমতাও নাই, আর অত ছেলেকে বসায়ও না আমরা, মানে 80 জন বসিয়ে পিছনে ছেলেটা বোকার মতো বসে আছে, ওরকম পড়ানো পড়াই না। 30 জনই, এখন 30 জনই বসে আছো এখানে, 31 জন, 30 জনেরই ব্যাচ বানাবো আমরা, বুঝতে পারছো। 30 জন ক্রস হয়ে গেলে তারপর নেক্সট ব্যাচে নোটিফিকেশন দেবো আমরা, তখন তোমরা ভর্তি হতে পারবে, ক্লিয়ার। চলো, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো করছো, প্রত্যেকেই ভালো করছো। আবার বলছি ভর্তি হও আর না হও, তোমার একটা কথা মাথায় রাখো, যদি সরকারি চাকরি পেতে হয় তাহলে জান প্রাণ দিয়ে পড়াশোনা করতে হবে। ইউ হ্যাভ টু গো থ্রু 10 আওয়ার্স পার ডে। তুমি কিন্তু সবকিছু করে সরকারি চাকরি করতে পারবে না, সবকিছু মেনটেন করবো, ঘুরতে যাবো, পার্টি করব, মজা করব, এই করবো, দোল খেলবো, হোলি খেলবো, শেষে যাবো, সব করবো, জীবনে 1 মাস ধরে দুর্গাপূজা পালন করব, আর তারপরে পরীক্ষা যখন আসবে তার 5 দিন আগে ফর্ম ফিল আপ করার জন্য, শুধু এরকম ছেলে বুঝতে হবে ফর্ম ফিল আপ, হাফ ফর্ম ফিল আপ করে ভাবে হাফ চাকরি হয়ে গেছে। এগুলো ফালতু কথা বাবু, তোমার ওই যে বলেছিলাম, একটা লাস্ট বার বলে দিচ্ছি, দিস ইজ এ পিরামিড, এটা এখানেই থাকে সবাই, মানে 10 লক্ষ পরীক্ষা দিলে 8 লক্ষ ছেলে এখানে থাকে, যারা দে আর নট অ্যাসপিরেন্ট বাবু,
দে আর নট অ্যাসপিরেন্ট। সবে সবে মাধ্যমিক পাস করেছে, বাড়ি থেকে বলছে গ্রুপ ডি এর পরীক্ষাটা দিয়ে দে। ও কিছুই জানে না, ওই যে বললাম লজিক্যাল রিজনিং মানে জানে না, কিছুই জানে না, কোনো চ্যাপ্টার সময় ধারণা নেই, যাচ্ছে জাস্ট পরীক্ষা দিতে। প্রত্যেকটা হলে 5টা থেকে 6টা করে সিট ফাঁকা থাকে। তুমি যখন পরীক্ষা দিতে যাবে টিসিএস গীত বিধানে বা যেখানে যাও না কেন, দেখবে তোমার যে রুমটা আছে ওখানে প্রত্যেকটা হলে 5টা করে সিট ফাঁকা থাকে, প্রত্যেকটা রুমে। তুমি বুঝতে পারো কতজন টার্ন আপ 60% হয়। 100 জন ফর্ম ফিল আপ করে থাকলে 60 জন পরীক্ষা দিতে যায়, ওই 60 জনের মধ্যে 50 জন আছে তারা কিছু জানে না বাবু। তারা সিলেবাস জানে না, না কোনো ডেইলি মক দিয়েছে, না কোনো মক টেস্ট দেওয়ার মানে এক্সপোজার আছে, না অনলাইন টেস্ট দিয়েছে। তোমাকে পৌঁছে যাবে এই জায়গাতে, সেটার জন্য আমরা প্রথম দিন থেকে তোমার পিছনে লাগা শুরু করে দেবো। মানে আবার বলছি, তুমি যদি সিরিয়াস হও তাহলে ক্র্যাকিট তোমার জন্য বেস্ট ইনস্টিটিউট। মানে তখন তোমার মনে হবে যে এর থেকে ভালো কোথাও ছিলই না, কোথাও কেন আগে ভর্তি হলাম না, এরকম কথা আমি রোজ শুনি। আর যদি তুমি ফাঁকিবাজ হও তাহলে কিন্তু আমি কিন্তু তোমার কাছে সব থেকে বড় ভিলেন হয়ে দাঁড়িয়ে যাবো। মানে তখন তোমার মনে হবে যে একদম বাপরে এরকম কেন করছে, আমি তো এরকম অভ্যাস নাই আমার, আমি তো কলেজ ফলেজে পড়ি, আমি তো নিজেই নিজের মালিক। আমাকে আবার কে বলার আছে, আমি কিন্তু ওগুলো মানি না, আমরা কেউ মানি না। কিন্তু রাত্রেবেলা 10টা অব্দি অ্যাসাইনমেন্ট দেওয়ার টাইম, তো তুমি 11টা বেজে গেলে কিন্তু আমি তোমার মেসেজ করে দেবো, তারপর দিন গার্জেনকে ফোন করে দেবো এখান থেকে। এগুলো আমাকে করতেই হবে, এগুলো করেছি বলেই আমরা সাকসেস পেয়েছি। এবার এটাকে তুমি ভালো সেন্সে নিবে না এটাকে তুমি খারাপ সেন্সে নিবে? তুমি এখানে এসছো চাকরি পেতে, নিশ্চয়ই কোনো রকম বন্ধুত্ব করতে আসুনি, বা তুমি এরকম করতে আসুনি যে বাড়ির পাশের কাকিমা বলছে কি করিস, ক্র্যাকিটে পড়ি, ব্যাস হয়ে গেল, স্ট্যাটাস পুরো ক্রিয়েটেড হয়ে গেল। ক্র্যাকিট সবাই চেনে, বলে ক্র্যাকিটে পড়িস, ও আচ্ছা বাহ পড়াশোনা করছিস, কিন্তু কিছুই পড়াশোনা করছো না। সবার প্রথম কথা হচ্ছে যে যেভাবে ইনফ্লেশন আসছে, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই এই মুহূর্তে যদি তুমি সরকারি চাকরি পরীক্ষার জন্য যদি জান প্রাণ দিয়ে 2 বছর না খাটো, তাহলে তোমাকে কিন্তু ক্রেডিট কার্ড নিয়ে বসতে হবে বাবু। আমার এরকমও ছাত্র আছে যে শিয়ালদা স্টেশনে ছাতা নিয়ে ক্রেডিট কার্ড বসে থাকে, আবার এরকমও ছাত্র আছে যে ইনকাম ট্যাক্সের ডিরেক্টর। বুঝেছো? দুটোরই গল্প আছে। কিন্তু যে ছেলেটা ইনকাম ট্যাক্সের ডিরেক্টর, সে পাগল হয়ে গেছিল পড়তে পড়তে 2 বছর। মানে ওই যে বললাম রাত্রেবেলা 12টা 1টা যখন বলছে অঙ্ক পাঠিয়ে যাচ্ছে, মানে সারা দিন প্র্যাকটিস করছে, লাইব্রেরিতে এসে বসে আছে। তোমার এখানেই বসতো সবাই, 5 জন সিজিএল পেয়েছে আগের বছর আমাদের এখান থেকে, ওটাই বলছি। আর যে ছেলেটা ওই ক্রেডিট কার্ড বিক্রি করছে, ওরকমই ছিল, বাইক ফাইক নিয়ে একদম হিরো, একদম গাড়ি উড়ে যাচ্ছে। হ্যাঁ, সন্ধ্যাবেলা আসলেই বন্ধুর ডাক, নিশির ডাক, এগুলো একটু কম্প্রোমাইজ করো। মানে 2 বছর না তো কিন্তু তোমার কিছু করার থাকবে না তারপরে। আর 2-3 বছর চলে গেলে আর তারপরে পরীক্ষার বয়সও পেরিয়ে যাবে, আর কিছুদিন পর থেকে পড়তেও ইচ্ছা করবে না। যাদের 23-24 বছর বয়স আছে, এর থেকে ভালো সময় আর হয় না। গিভ ইউর এভরিথিং, ক্র্যাকিট উইল গিভ ইউ দ্য মোর দ্য থিং ইউ আর গিভিং টু আস। মানে তুমি যা দিচ্ছ তার 500% আমরা তোমাকে দেবো। সারাদিন পড়াবো, তুমি সেন্টারে এসে থাকলে আমি সারাদিন তোমার সাথে বসে বসে অঙ্ক করবো, আনটিল এন্ড আনলেস ইউ আর গেটিং দ্য জব। আরেকবার জিজ্ঞেস করে দিই, 1 বছরের কোর্স, মান্থলি 1000 টাকা করে ফিস, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা ফ্যাকাল্টি রয়েছে, প্রত্যেকটা মেটেরিয়াল আলাদা করে দেওয়া হবে। এই যে রেকর্ডিং হচ্ছে, এরকম প্রত্যেকটা ক্লাস রেকর্ড হবে। মনে করো কোনোদিন তুমি আসতে পারলে না, শরীর খারাপ হলো বা কিছু একটা হলো, তাই বলে তুমি এবার পরীক্ষা আসলেই তোমার পেটে ব্যথা শুরু হয়ে যাচ্ছে, ওগুলো মানবো না। আমি ডাইরেক্ট গার্জেনকে কল করবো। এবার গার্জেনকেও শিখিয়ে গেছো, মা বার করে দিবে, বলো আমার পেটে ব্যথা। এর তো পাপ করে ফেলছো তাহলে তুমি, মানে এর থেকে বড় পাপ হতেই পারে না, যে তুমি বাবা মাকে ঠকিয়ে দিচ্ছ, যারা আশায় বসে আছে যে চাকরি পেয়ে আমার সংসারটা চালাবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার জীবনের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিচ্ছু মানে নাই, জিরো জিরো বাবু। সবাই বলে না জীবনের প্রথম বোর্ড পরীক্ষা কি আছে, কেউ কোথাও নাম্বার দেখে না এখন। আগে তাও 40-50-60% পেতে হতো ফর্ম ফিল আপ করার জন্য, সব উঠে গেছে, জাস্ট পাস করতে হবে তোমাকে। মেন জায়গা এটা, মানে এটাই তোমার আসল জায়গা, এইখানে এসেই তোমাকে আসল পারফর্ম করতে হবে। আর এইখানে যদি তুমি 2 বছর পড়ো, তুমি ক্লাস করলেই বুঝতে পারবে। শুধু একটু চাপ নিতে হবে বাবু, পারবে না নিতে চাপ? এত কষ্ট বুঝিস না রে, কিসের জন্য? তো তাহলে কি কি মানুষ হলে কিসে করতে? একটা সময় খাটতেই হবে। একটা সময় স্কুল পালিয়েছো, একটা সময় পড়াশোনা করনি, ঘুরে ঘুরে বেরিয়েছো হিরো হয়ে, একটা সময় তোমাকে দিতেই হবে। বুঝতে পেরেছো? চলো, খুব ভালো লাগলো, প্রত্যেকেই ভালো করছো। পরের জাস্ট যাতে কলেজ আছে চলে যেতে পারো। আর কয়েকটা জিএস এর 2-3টা ক্লাস হবে, মানে 20 মিনিট করে। দেখি আসল সেকশন কিন্তু জিএস। অঙ্ক রিজনিং বাবু ক্র্যাকিট থেকে পড়ে কেউ পারে না এরকম হয় না। তুমি মালদা শহরে গিয়ে খোঁজ নাও, এভরিওয়ান উইল টেল ইউ যে এখান থেকে অঙ্ক রিজনিং পড়ে আমরা অনেক শিখে গেছি। কিন্তু জিএস পোর্শনটা আবার বলছি, এটা কিন্তু আনট্যাপড সেকশন, যতই পড়ে নাও শেষ হয় না। সেজন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর গ্রুপ বানাই, আলাদা কারেন্ট অ্যাফেয়ার্স এর ফ্যাকাল্টি রিক্রুট করেছি নতুন করে আমরা, শুধু কারেন্ট অ্যাফেয়ার্সই পড়াবে তোমাকে। এটা নতুন নতুন আরো অনেক কিছু হয়েছে, এর আগে এসে যাদেরকে বলি। তো জিএস এর ক্লাস আছে 20 মিনিট করে, 2-3টা সাবজেক্টের। দেখো কিভাবে পড়ানো হয় না পড়ানো হয়, যাতে কলেজে চলে যেতে পারো।